হ্যালো, এসএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? ওকে, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা? কি অবস্থা সবার একটু কমেন্ট করে জানাও। আজকে আমরা জিওগ্রাফির ক্লাস নিয়ে চলে আসলাম। আমি সাদিয়া আফরিন তুলি। আমি একটু পরিচয়টা একটু পরে দিচ্ছি। ওকে, তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। তোমাদের সবার কি অবস্থা একটু জানাও কমেন্ট করে। তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে আজকে জিওগ্রাফি নিয়ে আমরা চলে আসলাম। জিওগ্রাফির আজকে আমরা হচ্ছে প্রথম চ্যাপ্টারটা পড়বো, যেটা হচ্ছে ভূগোল এবং পরিবেশ। এই চ্যাপ্টারটা আজকে আমরা রিভিশন করবো ইনশাল্লাহ। ওকে, ইসরাত জাহান হচ্ছে শুনতে পাচ্ছ, আর অনেকে কমেন্ট করেছো শুনতে পাচ্ছ, প্রাপ্তি শুনতে পাচ্ছ। ওকে, আমরা হচ্ছে শুরু করার আগে আমি নিজের পরিচয়টা একটু দেই। তোমরা হয়তো অনেকে আমাকে চিনো না। ওয়ালাইকুম আসসালাম। তাসনিমারা কমেন্ট করেছো, তাসফিয়া কমেন্ট করেছো। ওকে ম্যাম, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমাদের কি অবস্থা আমাকে কমেন্ট করে একটু জানাও। আমরা আজকে হচ্ছে সিলেবাস নিয়ে একজন জিজ্ঞাসা করেছো। আজকে আমরা হচ্ছে চ্যাপ্টার 1টা পড়বো ইনশাআল্লাহ। পুরোটা চ্যাপ্টার আমরা হচ্ছে প্রথমে পড়বো, তারপরে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা সলভ করব, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সলভ করব, তারপর হচ্ছে আমরা সিকিউতে চলে যাব ইনশাআল্লাহ। আজকে ক্লাসটা করলে চ্যাপ্টার 1, এটা তো চ্যাপ্টার 1 হচ্ছে অনেক ইজি একটা, তোমরা অনেকেই ইজি একটা চ্যাপ্টার, তোমরা অনেকেই এটা পারো, অনেকেই হচ্ছে জাস্ট আজকে একটু রিভিশন করবা, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাকে হচ্ছে তোমরা হয়তো অনেকেই চিনো না। আমি নিজের পরিচয়টা একটু দেই। আমি সাদিয়া আফরিন তুলি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার কলেজ ছিল রাজুকুত্তরা মডেল কলেজ। ওকে, আচ্ছা আমরা তাহলে শুরু করি। তোমরা যদি সবাই শুনতে পাচ্ছ, তোমরা বলেছো, আমরা তাহলে শুরু করছি ক্লাসটা। আজকে আমরা পড়বো হচ্ছে জিওগ্রাফির প্রথম চ্যাপ্টার ভূগোল এবং পরিবেশ। ওকে ওকে, আমরা কি শুরু করব? কতক্ষণ ক্লাস হবে? ক্লাসের ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্স। আপু যে কমেন্ট করেছো, আপু আপনার নাম কি? হ্যাঁ, আচ্ছা তোমরা আমাকে চিনো না হয়তো অনেকেই। আমার নাম সাদিয়া আফরিন তুলি। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি হচ্ছে 2021-22 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ঘ ইউনিটে মানবিক বিভাগ থেকে আমি 4র্থ স্থান অর্জন করি আলহামদুলিল্লাহ। তো আমার পরিচয় বলতে তেমন কোনো পরিচয় নেই, এটাই ছোটখাটো আমার পরিচয়। তোমরা যারা আমার নাম জিজ্ঞাসা করছো বা আমাকে চিনো না তাদের জন্য। হ্যাঁ, ইয়াসিন হুসাইন কমেন্ট করেছো, কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমরা তাহলে শুরু করি কেমন? তো প্রথম অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি। জিওগ্রাফি শব্দটা হচ্ছে কি শব্দ থেকে এসেছে দেখো। জিওগ্রাফি শব্দটা ইংরেজি, ওকে, ইংরেজি জিওগ্রাফি শব্দ থেকে এই জিওগ্রাফি শব্দের ভূগোল শব্দটার উৎপত্তি। এটাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি তাহলে আমরা পাবো একটা হচ্ছে জিও, আরেকটা হচ্ছে গ্রাফি। এখন এই জিওগ্রাফি শব্দটাকে ভেঙে আমরা মূলত দুইটা শব্দ পাই, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে গ্রাফি। এই জিও শব্দটার অর্থ হচ্ছে ভূ, অথবা আমরা বলতে পারি এটার অর্থ হচ্ছে পৃথিবী। আর এই গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। তাহলে দেখো, ভূগোল শব্দটা ইংরেজি জিওগ্রাফি শব্দ থেকে এসেছে, যেটা হচ্ছে দুইটা ভাগে আমরা ভাগ করলাম, জিও আর হচ্ছে গ্রাফি। জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী, আর গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। তাহলে এই দুটো অর্থ মিলে কি দাঁড়ালো দেখো, এটা মানে হচ্ছে জিওগ্রাফি শব্দটার মানে হচ্ছে পৃথিবীর বর্ণনা। ওকে, পৃথিবীর বর্ণনা। এই ইংরেজি জিওগ্রাফি শব্দ থেকে মূলত ভূগোল শব্দটি এসেছে। এবার আমরা একটু যাই। আসলে এই প্রাচীন গ্রিসের একজন ভূগোলবিদ ছিলেন যার নাম হচ্ছে ইরাটোস্থেনিস। তিনি প্রথম এই জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। এই ইনফরমেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এমসিকিউতে এটা চলে আসতে পারে। অনেকেই হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারটা আমরা স্কিপ করতে চাই বা অত বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ি না, কিন্তু ফার্স্ট চ্যাপ্টারটা যদিও সহজ, কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউতে অনেক প্রশ্ন চলে আসে, বিশেষ করে এই টাইপের প্রশ্ন যে জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন, তিনি কোন দেশের ভূগোলবিদ ছিলেন। গ্রিস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তিনি আসলে গ্রিসের ভূগোলবিদ ছিলেন।
তো এরকম ছোট ছোট কিছু ইনফরমেশন আমাদেরকে মনে রাখতে হবে এই ফার্স্ট চ্যাপ্টারের জন্য। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট, বাট এমসিকিউর জন্য হচ্ছে এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট। ওকে ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো এই জিনিসটা এতক্ষণ যে আমি ব্যাখ্যা করলাম, এই জিনিসটা এখানে আছে জিও শব্দের অর্থ কি, গ্রাফি শব্দের অর্থ কি, এবং দুটো মিলে জিওগ্রাফি শব্দটির অর্থ দাঁড়ালো হচ্ছে পৃথিবীর বর্ণনা। ওকে, এবার দেখো আমরা কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেখবো বা ডেফিনেশন। এগুলো কিন্তু অনেক আসে, বিশেষ করে ধরো যে ডাডলি কি সংজ্ঞা দিয়েছে অথবা কার্ল রিটার কি সংজ্ঞা দিয়েছে, এগুলো কিন্তু তোমার সিকিউ এর ক্ষেত্রে জ্ঞানমূলক যে প্রশ্নটা আছে সেই জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে এই টাইপের ডেফিনেশন গুলো চলে আসে। ওকে, দেখো আমরা প্রথমে গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞার মধ্যে প্রথমে আমরা দেখব অধ্যাপক ম্যাকনি কি সংজ্ঞাটা দিয়েছেন। অধ্যাপক ম্যাকনি হচ্ছে জিওগ্রাফিটাকে এভাবে সংজ্ঞায়িত করেছে, একটু সবাই দেখো, যে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল। এটা কে বলেছেন? এটা বলেছেন হচ্ছে অধ্যাপক ম্যাকনি। তার মতে ভৌত এবং সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড এবং জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাকেই বলা হয় ভূগোল। আমাদেরকে একটু কষ্ট করে আসলে ডেফিনেশনটা মনে রাখতে হবে যে কোন বিজ্ঞানী কিভাবে জিওগ্রাফিটাকে ডিফাইন করলো, এই সংজ্ঞায়নটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এটা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে ডিরেক্ট চলে আসে। একটু পরেই আমরা যখন সিকিউ কোশ্চেন সলভ করব তখন তোমরা দেখবা যে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে ডিরেক্ট দিয়ে আসছে যে হচ্ছে কার্ল রিটারের জিওগ্রাফির সংজ্ঞাটা একটু লেখো বা এই টাইপের করে, মানে শুধুমাত্র ডেফিনেশনটাও কিন্তু ক নাম্বারে দিয়ে দেয়। তো এই জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। ম্যাকনির ডেফিনেশনটা আমরা দেখলাম, এবার আমরা চলে যাব দেখো অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের সংজ্ঞায়নটা দেখবো আমরা এখন। অধ্যাপক ডাডলি স্ট্যাম্প কিভাবে জিওগ্রাফিকে সংজ্ঞায়িত করেছেন দেখো। তিনি বলেছেন পৃথিবী এবং এর আদিবাসীদের বর্ণনাই হচ্ছে ভূগোল। তিনি বলেছেন পৃথিবী এবং এর আদিবাসী। পৃথিবীর আদিবাসী আসলে কারা? এখানে কাদেরকে বোঝানো হয়েছে বলো তো আমাকে একটু কমেন্ট করে। আদিবাসী বলতে কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে, আমরা মানুষ যারা বসবাস করছি পৃথিবীতে তাদেরকেই কিন্তু বোঝানো হয়েছে। ওকে, দেখো তাহলে ডাডলির ডেফিনেশনটা হচ্ছে পৃথিবী এবং তার অধিবাসীদের বর্ণনাই হচ্ছে ভূগোল। এবার দেখি আমরা আরো কোন কোন ভূগোলবিদ এটাকে আর কি কি ভাবে ডেফিনেশন দিয়েছে বা সংজ্ঞায়িত করেছে সেটা আমরা একটু দেখি। এরপর আছে কার্ল রিটার, এটা তোমরা একটু লিখে রাখতে পারো। কার্ল রিটারের ডেফিনেশনটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে, বোর্ড কোশ্চেনে আমি দেখেছি কার্ল রিটারের সংজ্ঞাটা কিন্তু চলে আসে ডিরেক্ট, যে কার্ল রিটার ভূগোলকে কিভাবে সংজ্ঞায়িত করেছে, ক নাম্বারে দিয়ে দেয়। ওকে, দেখো কার্ল রিটার কি বলেছেন। কার্ল রিটার হচ্ছে ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। কার্ল রিটার ডিরেক্ট আচ্ছা আপু একটু স্লো পড়ান। আচ্ছা আমি কি বেশি ফাস্ট যাচ্ছি? ওকে, তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা আমাকে হচ্ছে কমেন্ট করে জানাতে পারো, তোমরা যেভাবে বলবে আমি ওভাবেই ক্লাস নিব। ওকে, আচ্ছা একটু স্লো পড়ান। ওকে, আমি স্লো যাচ্ছি। আমরা মূলত এতক্ষণ কি পড়লাম আমি একটু আবার একটু তোমাদেরকে বলি, জাস্ট একটু রিক্যাপের জন্য। আমরা প্রথমে দেখলাম যে জিওগ্রাফি শব্দটা কোন শব্দ থেকে এসেছে। জিওগ্রাফির ইংরেজি শব্দটা হচ্ছে, মানে ভূগোল শব্দটা কোথা থেকে এসেছে সেটা আমরা দেখলাম জিওগ্রাফি, ওটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে জিও আর হচ্ছে গ্রাফি। জিও শব্দটার অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী, আর গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। আর এই দুইটা শব্দকে যদি আমরা একত্র করি তখন হচ্ছে জিওগ্রাফিটা শব্দ দ্বারাই হচ্ছে, মানে পুরোটা মিনিংটা দ্বারাই হচ্ছে পৃথিবীর বর্ণনা। এতটুকু আমরা প্রথমে দেখলাম। তারপরে আমাদেরকে অবশ্যই জিওগ্রাফির কিছু যারা ভূগোলবিদ আছেন আগে পরে করেছেন, গবেষণা করেছেন, তারা হচ্ছে জিওগ্রাফিকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন। ওকে, সেই সংজ্ঞায়নগুলো আমরা দেখলাম। আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের ডাডলির একটা ডেফিনেশন ছিল, তারপর হচ্ছে এখন আমরা কার্ল রিটারের ডেফিনেশন দেখছি। কার্ল রিটারের ডেফিনেশনটা অনেক ইম্পর্টেন্ট, কার্ল রিটারের ডেফিনেশনটা অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অনেক বোর্ড কোশ্চেনে কিন্তু চলে আসে। তোমরা এটা মনে রাখবে যে কার্ল রিটারটা যাতে তোমাদের মুখস্থ থাকে। এটা জাস্ট সিম্পল, উনি কি বলেছেন? পৃথিবীর বিজ্ঞান বলেছেন, ভূগোলকে উনি পৃথিবীর বিজ্ঞান বলেছেন। ওকে, এগুলো কি নোট করব? স্লাইড খুব সম্ভবত তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, আর হচ্ছে তোমরা চাইলে এটা নোট করে রাখতে পারো। জাস্ট ছোট ছোট ক্লাস নোট থাকলে তোমার এটা পরবর্তীতে রিভিশন করতে অনেক ইজি হবে, তোমরা এটা নোট করে রাখতে পারো। এসএসসি মানবিক কোর্সে কোন কোন সাবজেক্ট থেকে 11টা সাবজেক্ট? আচ্ছা ওকে, আমরা যাই। এবার দেখো আমরা কার্ল রিটারের ডেফিনেশনটা দেখে ফেললাম। এরপরে আছে হচ্ছে আমাদের রিচার্ড হার্টসনও জিওগ্রাফির একটা ডেফিনেশন দিয়েছেন। রিচার্ড হার্টসনটা অনেক ইম্পর্টেন্ট, এটাও কিন্তু আমি দেখেছি যে বোর্ড কোশ্চেন আসছে। একটু পরে আমরা একটা সিকিউ সলভ করব, ওইটার ক নাম্বারও কিন্তু ছিল যে কার্ল হার্টসনের ডেফিনেশনটা লেখো, মানে সংজ্ঞাটা ওখানে ছিল। ওকে, দেখো রিচার্ড হার্টসনের মতে তিনি বলেছেন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত এবং সুবিন্যস্ত বিবরণের
সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ই হচ্ছে ভূগোল। তিনি কি বলো, ওনার ডেফিনেশনটা একটু অন্যদের থেকে একটু মানে তোমাদের কাছে একটু টাফ মনে হতে পারে, বাট জিনিসটা একটু দেখো। পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত এবং সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়কেই তিনি বলেছেন ভূগোল। এখানে দেখো, একটা জিনিসকে শুধুমাত্র মানে বর্ণনা করলেই হবে না, পরিবর্তনশীল যে বৈশিষ্ট্য এটাকে তিনি যুক্তিসঙ্গতভাবে বিশ্লেষণ করতে বলেছেন এবং সুবিন্যস্তভাবে বিবরণ দিতে বলেছেন। সুবিন্যস্ত বিবরণ মানে কি, যেটা খুব সাজানো গোছানো থাকে, বিন্যস্ত থাকে, যেগুলো এলোমেলো না। তো এই পৃথিবী পৃষ্ঠের মধ্যে যে পরিবর্তনশীল বৈশিষ্ট্যগুলো আছে এগুলোকে আমরা যখন কিনা যুক্তিসঙ্গতভাবে বিশ্লেষণ করতে পারবো এবং কি যখন কিনা আমরা এটাকে সুবিন্যস্তভাবে এটাকে মানে এটা বিবরণ দিতে পারবো, সেটা সম্পর্কিত যে বিজ্ঞানটা আছে বা যে বিষয়টা, সেটাকেই তিনি ভূগোল হিসেবে তিনি সংজ্ঞায়িত করেছেন। ওকে, স্লাইড কোথায় পাবো আমরা? আচ্ছা, স্লাইড তোমাদেরকে দিয়ে দিবে। ওকে, আচ্ছা, স্লাইডে নিয়ে অনেকে ইস্যু, স্লাইড হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞাসা করতেছো, আমি বলে দিব, ক্লাস শেষে বলে দিব, স্লাইড তোমাদেরকে দিয়ে দিবে। ওকে, এবার দেখো, এরপরে মোটামুটি আমরা সংজ্ঞায়নের দিক থেকে মোটামুটি আমাদের সংজ্ঞায়নের পার্টটা শেষ। আর কয়েকটা ডেফিনেশন আমরা দেখবো। দেখো, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি 1965 সালে, এই সালটাও মনে রাখবে, এটা কিন্তু এমসিকিউতে আসা একটা কোয়েশ্চেন। ওকে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি থেকে ভূগোলের একটি সংজ্ঞা দেয়া হয়। এটা হচ্ছে ওই ভূগোলের যে সংজ্ঞাটা দেওয়া হয় সেই সংজ্ঞাটা এরকম ছিল যে পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কিভাবে সুসংগঠিত এবং এইসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কিভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খোঁজে হচ্ছে ভূগোল। দেখো, অনেক গোছালো এবং মোটামুটি একটা বড় সংজ্ঞায়ন কিন্তু দিয়েছে বিজ্ঞান একাডেমি, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির যে বিজ্ঞান একাডেমি। এটা হচ্ছে 1965-এ একটা আপু একটু স্লো পড়ান। আমি কি অনেক অনেক ফাস্ট যাচ্ছি? আচ্ছা, আমি স্লো পড়াবো। ওকে, আচ্ছা, কয়েকজন কমেন্ট করতেছে আপু একটু স্লো পড়ান। আচ্ছা, আমার মনে হচ্ছে এইটা আসলে খুবই ইজি টপিক, ফার্স্ট চ্যাপ্টার তোমরা সবাই পারো, আমি জাস্ট রিভিশনের মতো করে বলে যাচ্ছি। ও আচ্ছা, তোমরা যদি এটা নোট করতে চাও সেক্ষেত্রে হচ্ছে তোমরা নোট করে, আমি আচ্ছা একটু স্লো যাচ্ছি, তোমরা হচ্ছে এটা লিখতে পারো যদি লিখতে চাও। ওকে, ক্লাস নোটটা করা খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় ক্লাস নোট করতাম, আমি এখনো যেহেতু মানে ইউনিভার্সিটিতে উঠে গেছি, বাট স্টিল আমরা এখনো মানে ক্লাস নোটটা আমার সবসময় থাকে। ক্লাস নোট পড়লে ওটা পরবর্তীতে একবার দেখলেই মনে পড়ে যে আচ্ছা আচ্ছা এভাবে এভাবে ছিল। অনেক ইজি হয় সবার জন্য। ওকে, আচ্ছা, স্লাইড নিয়ে যে ইস্যুটা আছে আমি বলে দিব যাওয়ার সময়। ওকে, তোমাদের স্লাইডের ইস্যুটা যাতে সলভ হয়ে যায় ওটা আমি দেখবো। ওকে, ওকে, দেখো, তোমরা এটা লিখে ফেলো যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির যে বিজ্ঞান একাডেমি, উনি ওই বিজ্ঞান একাডেমি থেকে হচ্ছে 1965-এ ভূগোলের একটা ডেফিনেশন দেয়া হয়, যেটা হচ্ছে ডেফিনেশনটা ছিল এরকম যে পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কিভাবে সুসংগঠিত আছে এবং প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষের সম্পর্কটা আসলে কি, মানুষ কিভাবে এটার সাথে রিলেটেড, যে মানুষ নিজেকে কিভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যায় খুঁজে হচ্ছে ভূগোল। মানে প্রাকৃতিক পরিবেশটার সাথে মানুষকে যখন আমরা একত্র করছি, রিলেট করতে পারছি, সেইটা সম্পর্কিত বিজ্ঞানটাই হচ্ছে ভূগোল। এটা বলেছে কোন সংস্থা থেকে এটা দেওয়া হলো? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি থেকে কিন্তু এই ডেফিনেশনটা দেওয়া হয়। আচ্ছা, একজন ওকে, আপু এসএস নিলে হবে? এসএস আসলে তোমরা নিতে পারো, কিন্তু আমারও এমন অনেক হতো যে করোনার সময় যখন আমরা অনলাইন ক্লাস করতাম তখন যেটা হতো যে অনেক মনে হতো যে ইম্পর্টেন্ট জিনিস সেটা এসএস নিয়ে রাখি, সাথে সাথে আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতাম। কিন্তু বিশ্বাস করো ভাইয়া এবং আপুরা, তোমরা আসলে এটা আসলে কখনো পড়া হয় না। এসএস নেওয়া হয়, বাট ওইটা যে পরবর্তীতে গিয়ে বসে বসে নোট করবো ওই ধৈর্যটা আসলে আর হয় না। আমার নিজের এটা অভিজ্ঞতা, আমি নিজে কখনো ভাবে পড়া হয় নাই। স্টিল তোমরা যদি নিতে চাও যে হ্যাঁ নিয়ে রাখতে পারো, তোমরা এসএস নিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা যদি পরে সেটা কভার করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা আপু, আমি সুরভি না কিছু, আমি নামটা বুঝতে পারছি না আপু, আরেকবার একটু লিখো। ওকে, এটা হয়ে গেছে তোমাদের? একটু কমেন্ট করে জানাও। আপু আপনার নাম কি? আমার নাম তুলি, সাদিয়া আফরিন তুলি। তোমরা আমাকে চিনো না, স্বাভাবিক। আমি হচ্ছে তোমাদের সাথে আজকে খুব সম্ভবত আমার ফার্স্ট ক্লাস না, আমি আগে একটা ক্লাস নিয়েছিলাম, ওইটা খুব তোমাদের ছিল নাকি তোমাদের আগের ব্যাচে, মেবি এটা হ্যাঁ তোমাদের সাথে মেবি আমার এটাই ফার্স্ট ক্লাস। ওকে, আমি এইচএসসি এর ক্লাস নিয়েছি, এফআর এর ক্লাসে আমি ছিলাম। আচ্ছা, এটা তোমাদের হয়ে গেলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। কেমন, আমাকে একটু জানাও তোমাদের এটা হয়ে গেছে কিনা। স্ক্রিনশট নেওয়া শেষ, অথবা খাতায় তুলে ফেলতে পারো।
ডেফিনেশন কিন্তু এর আগেরটাও অনেক ইম্পর্টেন্ট ছিল, এটাও তোমরা একটু লিখে নিতে পারো। রিচার্ড হার্টসনের যে ডেফিনেশনটা ছিল, রিচার্ড হার্টসনের ডেফিনেশনটা এটা ডিরেক্ট কোশ্চেন, মানে বোর্ড কোশ্চেনে আসা একটা ক নাম্বার এটা ছিল, জ্ঞানমূলক প্রশ্ন এটা ছিল। ওকে, ডান, লিখে ফেলেছো একজন। ওকে, রিদির এটা হয়ে গেছে। তারপর হচ্ছে তাসফিয়া হাফিজ লিখেছে। ওকে, তার আগের এটা কার্ল রিটার লিখেছো সবাই। কার্ল রিটার একদম ছোট, জাস্ট এটা মনে রাখতে পারো। তিনি পৃথিবীর বিজ্ঞান বলেছেন, ভূগোলকে তিনি জাস্ট পৃথিবীর বিজ্ঞান বলেছেন। আমরা কি সামনে যাব? এতটুকু তোমাদের হয়ে গেছে, ডেফিনেশনের পার্ট কিন্তু এখানেই শেষ। ওকে, ডান আপু। ওকে, বেশিরভাগে যেহেতু শেষ, আমরা হচ্ছে সামনের দিকে যাই। ওকে, এবার আমরা দেখব আরেকজন বিজ্ঞানীর যে সংজ্ঞা আছে, আলেকজান্ডার ভন হামবোল্ডের মতে তিনি বলেছেন যে ভূগোল হচ্ছে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান, প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা এবং আলোচনায় এর অন্তর্ভুক্ত। এই হামবোল্ড কিন্তু খুবই সহজ একটা সংজ্ঞা দিয়েছেন, খুব সহজ ভাষায়। সেটা কি দেখো, ভূগোল হচ্ছে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত একটি বিজ্ঞান। তিনি ভূগোলটাকে প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান বলেছেন, অর্থাৎ প্রকৃতিতে যা কিছু আছে এই সব কিছুর বিশ্লেষণ বা বর্ণনা যেখানে থাকবে সেটাই হচ্ছে ভূগোল। যেহেতু এটা প্রকৃতি সম্পর্কিত বিজ্ঞান, তাই এই প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা বা আলোচনা করা হয় যেখানে, সেটাই হচ্ছে ভূগোল এর অন্তর্ভুক্ত। এটাও তোমরা একটু চাইলে কিন্তু এসএস নিয়ে রাখতে পারো অথবা লিখে ফেলতে পারো। ওকে, সবাই লিখেছো, ডান, তার মানে এটাও শেষ। আচ্ছা, ডেফিনেশন হচ্ছে আমাদের এখানে শেষ হয়ে গেল, কিন্তু মনে রাখবে আমি কয়েকজনের ডেফিনেশনের কথা বলেছি যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কার্ল রিটারের ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে হার্টসনেরটাও খুব ইম্পর্টেন্ট। এগুলো ডিরেক্ট বোর্ড কোশ্চেনে আসা, এই জন্য আমি বারবার এত এমফাসিস দিচ্ছি এটার উপর, এই কয়েকটা ডেফিনেশনের উপর। এগুলো তোমরা কষ্ট করে হলেও একটু মুখস্থ করে ফেলবে। ওকে, ক নাম্বার প্রশ্নটা যখন তুমি সুন্দর করে লিখবে একটা সিকিউর মধ্যে, সৃজনশীল প্রশ্নের কি তোমার ইমপ্রেশনটা তখনই ভালো হবে যখন তুমি ক নাম্বার প্রশ্নটা খুব সুন্দর করে লিখে ফেলেছো, যখন ওটা ঠিকঠাক আছে, টিচারের অলরেডি তোমার প্রতি ইমপ্রেশন ভালো হয়ে যাবে যে না, এই বাচ্চাটা পড়ে আসছে। ওকে, আমরা সামনের দিকে যাই তাহলে। ডান। ওকে, আপু আপনি কোন গ্রুপের স্টুডেন্ট ছিলেন? আচ্ছা, লিখেছে হচ্ছে তাসকিয়া ইসলাম একটা প্রশ্ন করেছে, আপু আপনি কোন গ্রুপের স্টুডেন্ট ছিলেন? আচ্ছা, সেটা তো আসলে একটা অনেক বড় ইতিহাস, এটা বলতে গেলে আসলে। আচ্ছা, আমি বলি নাকি, তোমরা শুনতে চাও আমি কোন গ্রুপে ছিলাম? আপু আমি মাসফিয়া। ওকে, হাই মাসফিয়া, কি অবস্থা? ওকে, কোন গ্রুপে ছিলাম সেটা আসলে একটা বিরাট ইতিহাস, তাও আমি বলি তোমাদের সাথে ছোট্ট করে আমার স্টোরিটা শেয়ার করি। স্লাইড দিয়ে দিবে আপু, যারা প্রশ্ন করছো স্লাইড কি দিবেন না? নওরিন হয়তো বলেছো। আচ্ছা, ওকে, আচ্ছা আমি ছোট্ট করে নিজের স্টোরিটা বলি, আমি কোন গ্রুপে ছিলাম। তোমরা হচ্ছে যেহেতু এখানে যারা ক্লাস করছো এসএসসির যারা আছো, তোমরা সবাই মানবিক গ্রুপের। আমার আসলে সবই পড়া হয়েছে কম বেশি। আমি বলি কিভাবে, আমি যখন এসএসসিতে ছিলাম তখন হচ্ছে আমি সায়েন্সে ছিলাম। তারপরে গিয়ে হ্যাঁ, আমি হচ্ছে এসএসসিতে যখন ছিলাম, আমি এখন আর কমেন্ট করতেছি না, আমি জাস্ট বলে যাই আমার ইয়েটা। ওকে, আচ্ছা অনেকেই জিজ্ঞাসা করতেছে গ্রুপের কথা। আচ্ছা আমি বলি, আমি যখন মানে স্কুল লেভেলে এসএসসিতে যখন আমি ছিলাম তখন হচ্ছে আমি সায়েন্স গ্রুপে ছিলাম। তো তারপরে গিয়ে আমার মনে হলো যে কিছু ডিসিশন নিলাম আমি একটা কথা চিন্তা করে। মানে তখন আমার, কারণ আমি যদি সায়েন্সে থাকতাম আমার আব্বু আম্মু দেখা গেল যে আমাকে হয়তো বা মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং বা বুয়েটের জন্য ট্রাই করার জন্য বলতো, বাট আমার হচ্ছে খুব একটা ইন্টারেস্ট ছিল না। আমি ম্যাথ একটু ভয় পাইতাম, বাট ভয় পাইলেও যে কম পাইতাম মার্কস বা এরকম কিছু না, মানে আমার ভালো লাগতো না কেন যেন। তো তারপরে গিয়ে যেটা হলো, আমি হচ্ছে ইন্টারমিডিয়েটে গিয়ে আমি তখন হিউম্যানিটিসে সুইচ করি। মানে আমি সায়েন্সে ছিলাম, সেখান থেকে আমি আর্টসে চলে যাই। তখন আর্টসে গিয়ে, বিশ্বাস তোমরা করবা কিনা আমি জানি না, এই জিওগ্রাফি ক্লাসে বসেই আসলে আমার সবচেয়ে বেশি আমি ডিপ্রেসড হয়ে গেছিলাম, কারণ আমি জিওগ্রাফি কিছু বুঝতাম না। আমাদের যখন ক্লাস হলো, জোয়ার ভাটার ক্লাস হচ্ছিল, তারপর হচ্ছে এই টাইপের পৃথিবীর মানে কি বলে, পৃথিবীর গঠন রিলেটেড একটা ক্লাস হচ্ছিল। তো এগুলো ক্লাস, আমি যেহেতু সায়েন্স থেকে আসা, এগুলো আমার কাছে খুবই মানে কঠিন মনে হচ্ছিল। আমি কিছু বুঝতেছিলাম না যেগুলো আসলে কিভাবে, মানে আমার খুব ধরতে খুব হচ্ছিল। তো জিওগ্রাফিতে আমি তখন প্রথম দিকে আমার খুব মানে কষ্ট হয়েছে বুঝতে, পরে গিয়ে পুরো বিষয়টা অনেক ইজি হয়ে যায়। আপু আপনার কাছে জিওগ্রাফি সাবজেক্টটা অনেক আমার কাছে কঠিন লাগে? হ্যাঁ আপু, আমার কাছেও প্রথমে লাগতো। আমি যখন সায়েন্স থেকে হিউম্যানিটিসে সুইচ করি, তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন দেখবা ওইটার জিওগ্রাফি কিন্তু আরো একটু কঠিন, আর একটু অ্যাডভান্স লেভেলে থাকে। ওখানে তুমি জোয়ার ভাটা বলো, তারপর হচ্ছে বায়ু প্রবাহের যদি বলো, ওখানে হচ্ছে অনেক ফেরেলের সূত্র থাকে, অনেক কিছু বোঝার ব্যাপার আছে। সমুদ্র স্রোত বলো, এগুলো আসলে মুখস্থ করার জিনিসটা অনেক বোঝার জিনিস আছে। তো এই জন্য প্রথম দিকে গিয়ে আমি খুব ডিপ্রেসড হয়ে গেলাম যে আমি আসলে কিছু বুঝতেছি না জিওগ্রাফি। বিশেষ করে আমি ইকোনমিক্স খুব ভালো বুঝতাম, বাংলা ইংলিশ তো পারতাম, কিন্তু হচ্ছে জিওগ্রাফিতে আমার অনেক সমস্যা হচ্ছিল।
তখন হ্যাঁ অনেকে লিখছে জিওগ্রাফি হার্ড, আসলে হার্ড না, বুঝে পড়লে আসলে হার্ড না। পরে যেটা হয় যে পরবর্তীতে গিয়ে আমি হচ্ছে যখন ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে বসি, আমার হচ্ছে বি ইউনিটেও আমি এক্সাম দেই, আলহামদুলিল্লাহ বি ইউনিট আমার হয়ে যায়। মানে আমার যেটা ইউনিট ছিল, তোমরা পরবর্তীতে বড় হয়ে যেটা দিবা বি ইউনিটে পরীক্ষা দিবা, যেটা হচ্ছে মানবিক বিভাগের জন্য এটা। এবং আমি ডি ইউনিটে অর্থাৎ বিভাগ পরিবর্তন বিভাগে আমি একটা দেই, পরীক্ষা দেই, সেখানে আমি হচ্ছে ৪র্থ স্থান অর্জন করি আল্লাহর রহমতে। তো তারপরে গিয়ে যখন আমি ডি ইউনিটে ৪র্থ হই, তখন আমার বিভাগ পরিবর্তন করার আবার একটা সুযোগ আসে, যে আমি চাইলে তখন আমি হচ্ছে কি বলে বিজনেস স্টাডিজে চলে যেতে পারবো, মানে কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে চলে যেতে পারবো। তো আমি যেটা করি তখন হচ্ছে আমি গিয়ে তখন ঢাকা ইউনিভার্সিটিতে আমি ওই ডি ইউনিটের সাবজেক্টটাতে ভর্তি হই, যেটা হচ্ছে আমি সুইচ করে চলে যাই বিজনেস স্টাডিজে। তারপর হচ্ছে আমি এখন বর্তমানে ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তো যারা জিজ্ঞাসা করছো যে আপু তুমি কোন ডিপার্টমেন্টে বা কোন গ্রুপে, আমি আসলে সায়েন্স পড়লাম প্রথমে, তারপর হিউম্যানিটিস, আর এখন হচ্ছে আমি বিজনেস স্টাডিজ, অর্থাৎ আমার সায়েন্স, আর্টস, কমার্স তিনটাই মোটামুটি ভাবে পড়া হয়েছে। মানে এখনো পড়ছি আমি হচ্ছে বিজনেস স্টাডিজের সাবজেক্ট, ফাইন্যান্সে আমি হচ্ছে আছি 4th ইয়ারে এখন আমার রানিং। ওকে, কিছু বুঝি না আপু জিওগ্রাফি, আসলে আপু একটু জিওগ্রাফি আসলে এত হতাশ হওয়ার কিছু নেই। আমরা ইনশাল্লাহ এই যে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে, আজকে প্রথম চ্যাপ্টারটা, আসলে প্রথম চ্যাপ্টারে না বোঝানোর মতো তেমন কিছু নাই, তারপর আমি তোমাদের ইজি করার জন্য জাস্ট রিভিশনের জন্য এটা তোমাদেরকে ইয়েটা করতেছি। এরপরে যে কিছু কিছু ক্লাস আছে ওগুলো কিন্তু অনেক বোঝার মতো ক্লাস, এটা তোমরা নিজেরা আসলে পড়লেই বুঝতে পারবা, এটা একদম সহজ একটা ফার্স্ট চ্যাপ্টারটা। এরপরে গুলাতে হয়তো তোমাদের একটু প্রবলেম হবে, ইনশাল্লাহ আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝাই দিব। মানে আমার যেরকম প্যারা হয়েছে পড়তে, আশা করি তোমাদের এরকম হবে না। আমি খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস চিত্র এঁকে এঁকে, আমি হচ্ছে আগে, যে তোমরা তো আমার আগে ক্লাস করো নাই, আমি ট্রাই করি হচ্ছে চিত্র এঁকে, ম্যাপ এঁকে এঁকে তোমাদেরকে বোঝানোর, যাতে তোমাদেরকে জাস্ট চোখ বন্ধ করে মুখস্থ না করতে হয়। ওকে, আমার আপু আপনার মতো সেম আপু। আচ্ছা, একজন লিখেছে, সাবিকুন নাহার লিখেছেন। আচ্ছা আপু, আমি নাদিয়া জিম। আচ্ছা, হাই নাদিয়া জিম। একজন অলরাউন্ডার না, না আপু আমি অলরাউন্ডার না, আমি হচ্ছে শুধু সায়েন্স পড়লে হয়তো বা এখন আমার মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর জন্য আব্বু আম্মু বলতো, বাট আমার ইন্টারেস্ট ছিল না। পরবর্তীতে গিয়ে আমি হিউম্যানিটিসে চলে গেলাম। আমার বিউনিটেও হয়েছিল, আমি চাইলে হিউম্যানিটিসের যে কোনো সাবজেক্টে পড়তে পারতাম, কিন্তু পরে গিয়ে আমার মনে হলো না, সায়েন্সও পড়লাম, হিউম্যানিটিসও পড়লাম, এখন একটু দেখি না বিজনেস স্টাডিজে কি আছে। বাট আমার আসলে এটা অনেক কঠিন বিজনেস স্টাডিজ, এখন যেহেতু ফাইন্যান্সে পড়তেছি এটা আসলে অনেক কঠিন, আমার অনেক কষ্ট হচ্ছিল প্রথম দিকে, বাট এখন অনেকটা ইজি হয়ে গেছে ব্যাপারগুলো। ওকে আপু, আপনার নাম কি? নাম অনেকবার বললাম, আমার নাম তুলি, সাদিয়া আফরিন তুলি। ওকে, ভেরি গুড। সাইমা বলেছে জিওগ্রাফি অনেক ইজি লাগে। ইজি আসলে জিওগ্রাফি কিন্তু কঠিন না। ওকে ওকে, আমরা তাহলে সামনের দিকে যাই। আমরা হচ্ছে ডেফিনেশন দেখলাম, আমাদের ডেফিনেশনের পাশে এটা কি সবার লেখা হয়ে গেছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এটা সবার শেষ হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও। আমরা হচ্ছে এরপরে চলে যাব ডেফিনেশনের পার্ট শেষ, এবার আমরা পরিবেশে চলে যাব। আমাদের চ্যাপ্টারটার নাম ছিল হচ্ছে ভূগোল এবং পরিবেশ। আমাদের ভূগোলের পার্টটা মোটামুটি শেষ, কোথা থেকে এসেছে, কোন ভাষা থেকে, কোন শব্দ থেকে এসেছে, শব্দটা ভাঙলাম আমরা, কয়েকটা ডেফিনেশন পড়লাম। এবার আমরা চলে যাব হচ্ছে পরিবেশের ধারণা। দেখো, পরিবেশ কাকে বলে এটা তো তোমরা সবাই জানো। দেখো, মানুষ যেখানেই বাস করুক না কেন, তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজ করে। আমাদের আশেপাশে যা কিছু আছে তাই নিয়ে আসলে আমাদের পরিবেশ। খুব সাধারণ ভাষায় যদি বলি, আমাদের আশেপাশে যা কিছু আছে সেটাই হচ্ছে আমাদের পরিবেশ, তাই নিয়ে আমাদের পরিবেশ। তো আমরা যেখানেই বাস করি না কেন, অবশ্যই আমাদের ওখানে একটা পারিপার্শ্বিকতা আছে আমাদেরকে ঘিরে। তো প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। অর্থাৎ পরিবেশের মধ্যে তোমার নদী নালা থাকতে পারে, সাগর মহাসাগর থাকতে পারে, পাহাড় পর্বত থাকতে পারে, বন জঙ্গলও থাকতে পারে, ঘর বাড়ি যেখানে মানুষ বাস করে সেটাও থাকতে পারে, রাস্তাঘাট অবশ্যই থাকবে, গাছপালা বা উদ্ভিদ থাকবে, প্রাণী, তারপর হচ্ছে মাটি, বায়ু, জল ইত্যাদি নিয়ে আমাদের মূলত পরিবেশটা গঠিত হয়। অর্থাৎ আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই, যা কিছু নিয়ে আমাদের পারিপার্শ্বিকতা গঠিত, তাই হচ্ছে ওকে, তাই নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। ওকে, তোমরা এখন সবাই একটু নোট করো, আর কমেন্ট করার আপাতত কমেন্ট করে আসলে নোট করতে পারবা না। ওকে, যখন কমেন্ট করতে হবে আমি বলবো, তোমরা কমেন্ট করো। ওকে, এখন আপাতত একটু পড়াশোনায় মনোযোগ দিই আমরা। আচ্ছা, একজন লিখেছে আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি। ভেরি গুড, জিওগ্রাফি আসলে বুঝলে অনেক মজার একটা সাবজেক্ট। ওকে, দেখো আমরা হচ্ছে পরিবেশের একটা ডেফিনেশন দেখলাম, যেখানে আমরা বসবাস করি তার ওই প্রাকৃতিক পরিবেশে যা কিছু নিয়েই গঠিত, সমস্ত কিছুই হচ্ছে আমাদের পরিবেশের অন্তর্ভুক্ত। ওকে, আমার মেসেজ দেখে না আপু। আচ্ছা, তোমার কমেন্ট আমি পড়েছি, তাসফিয়া, হ্যাঁ, তাসফিয়া ফাইরোজ পড়ে দিলাম আপু। ওকে, এখন আমরা পড়াশোনা একটু মনোযোগ দেই,
কেমন? এখন আর কমেন্ট না, ওকে? পরিবেশের ইয়াটা তোমরা লিখে ফেলেছো বা তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। পরিবেশ কাকে বলে? খুবই ইজি, এটা তোমরা সবাই পারো। এবার হচ্ছে দেখো, কোন জীবের চারপাশের সকল জীব এবং জড় উপাদানের সর্বসমেত প্রভাব এবং সুসংগঠিত ঘটনাই হচ্ছে ওই জীবের পরিবেশ। অর্থাৎ পরিবেশের মধ্যে যে শুধুমাত্র জীব উপাদান থাকবে এমন না, জড় উপাদান এবং জীব উপাদান দুইটা মিলেই হচ্ছে আমাদের পরিবেশ। দেখো, অর্থাৎ জীবের চারপাশে যে সকল জৈব এবং জড় উপাদানের সর্বসমেত প্রভাব এবং সুসংগঠিত ঘটনা হচ্ছে ওই জীবের পরিবেশ। ওকে, এবার দেখো, পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলা হয়। পরিবেশের একজন আমরা হচ্ছে পরিবেশ বিজ্ঞানীর একটা ডেফিনেশন পেলাম। তোমরা হচ্ছে খাতার মধ্যে আমি তোমাদেরকে পরে বলে দিব সিকিউ লেখার কিভাবে ভালো মতো সিকিউ লিখলে কিভাবে তোমার খাতাটাকে সাজালে তুমি বেশি মার্কস পেতে পারো। সিকিউতে অনেকেই আমাকে বলে যে আপু সিকিউতে হচ্ছে ভালো মার্কস 9, 10, 9.5 এরকম মার্কস আমরা কিভাবে পেতে পারি? অনেকে হচ্ছে 6 এর বেশি পায় না বা 7 এর বেশি পায় না। তুমি যদি স্ট্র্যাটেজিক্যালি লিখতে পারো, খুব ভালো মতো মানে সাজিয়ে তোমার খাতাটা প্রেজেন্ট করতে পারো, তাহলে কিন্তু সিকিউতে অনেক ভালো মার্কস তোলা সম্ভব। কোনো ব্যাপারই না। আমি বলে দিব সিকিউ লেখার স্টাইলটা আমি বলে দিব। এই যে ছোট ছোট বিষয়গুলো পরিবেশ নিয়ে, যেমন এই চ্যাপ্টার থেকে তোমার 1 নম্বর একটা সিকিউ কোশ্চেন থাকবে। পরিবেশ নিয়ে কিচ্ছু না, দেখো পরিবেশ বিজ্ঞানী আর্মসের একটা ডেফিনেশন। তুমি যদি শুধুমাত্র তোমার সিকিউর মধ্যে ব্লু পেন দিয়ে এই একটা ইনফরমেশন দিয়ে দাও, অন্যান্য মানে বর্ণনামূলক ভাবে তো তুমি লিখবে, পরিবেশ সম্পর্কে লিখলা। আরেকজন যদি কেউ বর্ণনার পাশাপাশি ব্লু পেন দিয়ে জাস্ট এই একটা ডেফিনেশনও যদি সে ইনক্লুড করে দেয় যে পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে তিনি পরিবেশকে এভাবে সংজ্ঞায়িত করেছেন যে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। এই যে তার মানে অন্য একজন লিখলো শুধুমাত্র প্যারাগ্রাফের মতো, আর কেউ যদি ব্লু পেন দিয়ে এই একটা ছোট ইনফরমেশন দিয়ে দেয়, একটু গ্রাফ অ্যাড করে অথবা একটু ডায়াগ্রাম অ্যাড করে, তাহলে কিন্তু তার মার্কসটা অনেক বেড়ে যায় অন্য ইয়ার স্টুডেন্টের তুলনায়, খাতার প্রেজেন্টেশনটা সুন্দর হয়ে যায়। ওকে, জড়ের মানে কি? জীব মানে যেটা প্রাণ আছে, জড় পদার্থ মানে যেগুলোর প্রাণ নাই। ওকে, আপুর নাম কি? অনেকবার বলেছি আমার নাম সাদিয়া আফরিন তুলি। তুলি আপু বলতে পারো। ওকে, দেখো এবার তোমরা সবাই এই পরিবেশ বিজ্ঞানী আর্মসের ডেফিনেশনটা একটু মনে রাখার ট্রাই করবে। পরিবেশ বিজ্ঞানী আর্মস পরিবেশকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন সেটা একটু মনে রাখার ট্রাই করবে। ওকে, আমরা চলে যাই। তারপরে দেখো, পার্ক একটা সংজ্ঞা দিয়েছে। তিনি বলেছেন পরিবেশ বলতে স্থান এবং কালের কোন নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়। অর্থাৎ পার্কের ডেফিনেশনটা যদি তোমরা একটু দেখো, যে পরিবেশ বলতে স্থান এবং কালের যে কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ, সো এখানে মানুষ কিন্তু ইম্পর্টেন্ট, যে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে আমরা বলতে পারি পরিবেশ। এই ডেফিনেশনটা কে দিয়েছে? এই ডেফিনেশনটা দিয়ে হচ্ছে পার্ক। ওকে, আপু টেস্ট পরীক্ষার আগে কি ভূগোল শেষ হবে? হ্যাঁ, ইনশাল্লাহ শেষ হবে। তোমরা যদি রেগুলার ক্লাসগুলো করো ইনশাল্লাহ শেষ হবে। ওকে, আপু কমেন্ট আর পড়েন না। হ্যাঁ, তোমরা কমেন্ট করলে আমার পড়তে হচ্ছে। তোমরা হচ্ছে আপাতত একটু ক্লাস নোট করো, পড়াশোনায় মনোযোগ দাও, আমরা পরে আবার কমেন্ট করবো। ওকে, হ্যাঁ, যারা জিজ্ঞাসা করছো যে টেস্ট পরীক্ষার আগে ভূগোলটা শেষ হয়ে যাবে কিনা, রেগুলার যদি তোমরা ক্লাস করো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ওকে, হ্যাঁ আপু শাখা পড়াবো, আমরা যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি। তোমরা অনেকে বলতেছো একটু স্লো পড়াতে, এই জন্য আমি একটু স্লো যাচ্ছি। শাখা একটু পরেই আসবে আপু। যে কমেন্ট করেছো মনিরা খুব সম্ভবত, হ্যাঁ আমরা শাখা পড়াবো, এখনই পড়াবো। ওকে, আপু আমার কমেন্ট দেখে না। ইরফা আমি কমেন্ট পড়ে দিয়েছি তোমার। ওকে, কিভাবে মুখস্থ করবো একজন বলেছো, ফারিয়া বলেছো আপু এগুলো কিভাবে মুখস্থ করবো? আসলে কি সবকিছু কিন্তু মুখস্থ করা লাগে না, কিছু কিছু ডেফিনেশন যেমন ওইটা এক্সাক্ট ওইভাবে মুখস্থ করতে হবে। যদি মুখস্থ তোমার না হয়, তুমি একটা জিনিস করতে পারো, লিখে লিখে পড়তে পারো। ওই ডেফিনেশনটা তুমি একবার ছাড়া দুইবার যখন তুমি লিখে ফেলবা, তাহলে হচ্ছে তোমার ইজি হয়ে যাবে, তখন আর মুখস্থ করা তোমার জন্য প্যারা হবে না। ওকে, আমি কিন্তু লিখে লিখে পড়ি, স্টিল এখনো লিখে লিখে পড়ি, মনে থাকে। জাস্ট এই যে কার্ল মার্কসের এই কার্ল মার্কস বলতেছি, আর্মসের এই ডেফিনেশনটা তুমি দুইবার লিখলে কিন্তু আর তুমি ভুলে যাবে না কখনো। তারপর হচ্ছে আরেকজন যে পার্কের, এটা জাস্ট কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন একটু যদি লিখে লিখে পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ আপু এমসিকিউ পড়াবো। নুসরাত জিজ্ঞাসা করছে এমসিকিউ পড়াবো কিনা, একটু পরে। আমরা প্রথমে চ্যাপ্টারটা একটু রিক্যাপ করব, চ্যাপ্টারটা রিভিশন হয়ে গেলে আমরা হচ্ছে এমসিকিউ পড়াবো, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন পড়াবো, তারপর একটা সিকিউ প্র্যাকটিস করব।
আপু আপনার নামটা বলেন। সাদিয়া আফরিন তুলি, আমি সাদিয়া আফরিন তুলি। ওকে ওকে, সালেহিন আহমেদ কমেন্ট করেছো। ওকে, আপাতত আমরা একটু পড়াশোনায় ফিরি। ওকে, এবার দেখো, স্থান এবং কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয়। যেমন শুরুতে মাটি, পানি, বায়ু, উদ্ভিদ এবং প্রাণী নিয়ে ছিল মানুষের পরিবেশ। পরবর্তীকালে এর সঙ্গে যোগ হয়েছে মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কার্যাবলী। ফলে সৃষ্টি হয়েছে এক নতুন ধরনের পরিবেশ। দেখো কি বললো, যে স্থান এবং কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবেশও কিন্তু পরিবর্তিত হয়েছে। এটা স্থির ছিল না। দেখো শুরুতে যেমন ছিল মাটি, পানি, বায়ু, উদ্ভিদ, এগুলো নিয়ে যেমন আমাদের পরিবেশটা প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়েছে, পরবর্তীকালে একই সাথে হচ্ছে মানুষের সামাজিক কার্যাবলী, অর্থনৈতিক, রাজনৈতিক বা সাংস্কৃতিক কার্যাবলীকে ঘিরেও কিন্তু নতুন ধরনের পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা একটু পরে শাখাগুলো দেখবো। এই যে দেখো আমাদের শাখা চলে আসলো। এখন এই ভূগোলের শাখাটাকে যদি আমরা ভাগ করি, আমরা ব্রডলি এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে তোমার প্রাকৃতিক ভূগোল, আরেকটা হচ্ছে মানব ভূগোল। মানে যদি বলা হয় যে ভূগোলকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, ব্রডলি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, আরেকটা হচ্ছে মানব ভূগোল। দুইটা ভাগে ভাগ করতে পারি। এখন এই প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোলটাকে, এগুলো আবার সাব ক্লাসিফিকেশন হয়। দুইটা ভাগে আমরা ক্লাসিফাই করলাম, মানব ভূগোল আর প্রাকৃতিক ভূগোল। এই দুইটাকে আবার আমরা সাব ক্লাসিফাই করতে পারি। এইগুলোকে আরো সাব ক্লাসিফিকেশন কি কি হয় দেখো, আরো অনেকগুলো ভাগে ভাগ করা যায়। যেমন প্রাকৃতিক ভূগোলটাকে আমরা এখানে বলতে পারি হচ্ছে জীব ভূগোল আছে, তারপর হচ্ছে জলবায়ু বিদ্যা আছে, তারপর হচ্ছে ভূমিরূপ বিদ্যা আছে, এরকম ভাবে মৃত্তিকা ভূগোল আছে, সমুদ্র ভূগোল আছে, প্রাণী ভূগোল আছে। এই সবগুলো মানে এই যে তোমরা গ্রিন কালার দিয়ে যতগুলো দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের পার্ট। প্রাকৃতিক ভূগোল থেকে এই শ্রেণী বিভাগগুলো আসছে। ওকে, এবার দেখো মানব ভূগোলকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি। মানব ভূগোলেরও কিন্তু অনেকগুলো শাখা হয়। মানব ভূগোলে অনেকগুলো শাখা হয়। দেখো অর্থনৈতিক ভূগোল হতে পারে, জনসংখ্যা ভূগোল হতে পারে, রাজনৈতিক হতে পারে, আঞ্চলিক ভূগোল হতে পারে, যেগুলো অঞ্চল নিয়ে করবে। এগুলো প্রত্যেকটার আমরা ব্যাখ্যাগুলো পড়বো, পরের স্লাইডগুলোতে ব্যাখ্যাগুলো আছে। তারপরে হচ্ছে তোমার সামাজিক ভূগোল হতে পারে, দুর্যোগ ব্যবস্থাপনা হতে পারে, তারপরে হচ্ছে সংখ্যাতাত্ত্বিক ভূগোল হতে পারে, পরিবেশ ভূগোল হতে পারে, নগর ভূগোল হতে পারে। এরকম ভাবে আমরা মানব ভূগোলকেও অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। ওকে, এটা হচ্ছে ভূগোলের শাখা। তো এই যে এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন ধরো যে কোনো ভূগোলের শাখা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে, আমি তোমাদেরকে বলবো না একটু স্ক্রিনশট নিতে। ওকে, স্ক্রিনশট নিবা, এভাবে করে বলছো সরে যান। আচ্ছা সরে গেলাম, নাও তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট নাও। সিয়াম খান বলেছে আপু একটু সরে যান, স্ক্রিনশট নিব। সরে গেছি সিয়াম, তুমি স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো? ডান ডান, আশা করি হয়ে গেছে স্ক্রিনশট নেওয়া। ওকে, যেটা বলছিলাম সিকিউতে, ওকে দেখো সিকিউতে হচ্ছে যদি তোমাদেরকে এরকম আসে যে ভূগোলের শাখাটা কি, আমি বলছি না পুরাটা ডায়াগ্রাম তুমি তুলে দাও, বাট ছোট্ট করে যদি তুমি জাস্ট ব্রড এই ক্লাসিফিকেশনটা এতটুকু দেখাতে পারো যে ভূগোলের শাখাটাকে আমরা এভাবে করে দুইটা ভাগে ভাগ করতে পারি। ভূগোলের শাখা জাস্ট যদি তুমি এভাবেও বলে দাও যে এটাকে আমরা ব্রডলি দুইটা ভাগে ভাগ করতে পারি, কেমন এভাবে টেনে তুমি লিখে দিলে, একটা হচ্ছে তোমার মানব ভূগোল, আরেকটা হচ্ছে তোমার প্রাকৃতিক ভূগোল। একটা ডায়াগ্রাম কিন্তু হয়ে গেল, ছোট্ট একটা ডায়াগ্রাম তুমি তোমার মানে সিকিউতে তুমি অ্যাড করে দিলে দিতেই পারো। তো এরকম করে দিলে যেটা হবে যে ভালো মার্কস কিন্তু আসে, ডায়াগ্রাম অ্যাড করাটা অনেক ভালো, তোমার মার্কস তুলতে ইজি হয়। ওকে, আমরা তাহলে সামনের দিকে যাই। এবার দেখো প্রথমে আমরা প্রাকৃতিক ভূগোল কাকে বলে সেটা একটু দেখি। ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ এবং এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক পরিবেশ বলা হয়। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল অথবা বাড়িমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। প্রাকৃতিক ভূগোলের এই যে আলোচ্য বিষয়গুলো, এগুলো নিয়ে কিন্তু আমাদের আলাদা চ্যাপ্টার আছে, বাড়িমণ্ডল নিয়ে চ্যাপ্টার আছে, তারপর হচ্ছে বায়ুমণ্ডল নিয়েও আছে। তো দেখো আমাদের প্রাকৃতিক ভূগোলের পার্টগুলো কি বা আলোচ্য বিষয়টা আসলে কি, আমরা এখানে পৃথিবীর ভূমিরূপ সম্পর্কে জানতে পারবো। পৃথিবীর ভূমিরূপটাও যে অশ্বমণ্ডল, গুড়িমণ্ডল এগুলো এখানে চলে আসবে। তো ভূমিরূপ সম্পর্কে আমরা জানতে পারি, অথবা এর প্রক্রিয়াটা কিভাবে কাজ করে, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এগুলো নিয়ে আমরা জানতে পারি। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অংশ। ওকে ওকে, এবার আমরা সামনের দিকে যাই।
এতক্ষণ যে আমরা ক্লাসিফিকেশন গুলো দেখলাম সেগুলোর আমরা অল্প অল্প করে কিছু ব্যাখ্যা দেখব। ওকে আপু, আমি ভিডিও করছি, বুঝিয়ে সরে দাঁড়াবেন। ওকে, আমি বুঝিনি আপু কি বলছো তুমি। সোহাগ আহমেদ কি বলেছো আমি বুঝতে পারছি না। আচ্ছা ওকে, আমরা হচ্ছে ভূমিরূপ বিদ্যাটা একটু ইয়ে করি। দেখো ভূমিরূপ বিদ্যায় কি হয় দেখো, একটি গ্রহের নগ্নিভবন এবং ক্ষয়ীভবন ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে এখানে আলোচনা করা হয়। ভূমিরূপ বিদ্যায় কি হয়, ভূমিরূপ বিদ্যায় ভূমি সম্পর্কিত যে আলোচনাগুলো হয়, যেমন হচ্ছে নগ্নিভবন কিভাবে হচ্ছে, ক্ষয়ীভবনে কি হয়, এগুলো নিয়ে আলোচনা করে হচ্ছে এই ভূমিরূপ বিদ্যা। ওকে, তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হ্যাঁ, এবার দেখো জলবায়ুবিদ্যা কাকে বলে। জলবায়ুবিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন এবং এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রভাব সম্পর্কে আলোচনা করে থাকে। অর্থাৎ জলবায়ুবিদ্যায় পৃথিবীর জলবায়ুর তোমার দীর্ঘমেয়াদী আবহাওয়ার যে ধরন এবং এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রভাব, ওইটার প্রভাবটা পৃথিবীর উপর কি পড়ছে সেগুলো হচ্ছে এই জলবায়ুবিদ্যায় আলোচনা করা হয়। ওকে ওকে, এরপর দেখো ওকে, তারপরে দেখো জীবভূগোল কাকে বলে। ভূপৃষ্ঠের প্রাণী জগৎ এবং উদ্ভিদের বন্টন নিয়ে জীবভূগোল আলোচনা করে থাকে। অর্থাৎ এখানে হচ্ছে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে প্রাণী জগৎ আর একটা হচ্ছে উদ্ভিদের বন্টন। এই দুইটা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে আমরা বলবো হচ্ছে জীবভূগোল। ওকে, এরপর হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে মৃত্তিকা ভূগোল কাকে বলে। মৃত্তিকা ভূগোল কাকে বলে, নাম শুনেই তুমি বুঝতে পারছো, এটা নাম শুনে তোমরা বুঝতে পারছো। দেখো মৃত্তিকা ভূগোলবিদগণ অশ্বমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা এবং এর বন্টন এবং বিন্যাস সম্পর্কে আলোচনা করে। ওকে, মৃত্তিকা ভূগোল মূলত, বা মৃত্তিকা মানে হচ্ছে মাটি। ওকে, তো মৃত্তিকা ভূগোলবিদগণ অশ্বমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা এবং এর বন্টন নিয়ে এবং বিন্যাস নিয়ে আলোচনা করে থাকে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে মৃত্তিকা ভূগোল। ওই বিষয়গুলো মৃত্তিকা ভূগোলে আলোচনা করা হয়। ওকে, এবার দেখো সমুদ্র ভূগোল কি। অবশ্যই এখানে নাম শুনে, এগুলো আসলে নাম শুনে বোঝা যায় যে এটার আলোচ্য বিষয়গুলো কি হবে। ওকে, পৃথিবীর প্রায় 3/4 হচ্ছে সমুদ্র। বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্র পৃষ্ঠের উত্থান, তারপর হচ্ছে অবনমন, তারপর হচ্ছে তোমার সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ এবং লবণাক্ততা নির্ধারণ করা, তারপর হচ্ছে সামুদ্রিক সম্পদগুলো আছে এগুলোর ব্যবস্থাপনা কেমন হবে ইত্যাদি সমুদ্র বিজ্ঞানের আলোচ্য বিষয়। ওকে, সমুদ্রে কিন্তু অনেক মানে তোমার লবণাক্ততা থেকে শুরু করে সমুদ্রের মধ্যে যে সামুদ্রিক সম্পদগুলো আছে এগুলো ব্যবস্থাপনাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে আপু, আজকে কয়টা চ্যাপ্টার, আজকে আপু শুধু ফার্স্ট চ্যাপ্টারটা আমরা রিভিশন করব। ওকে, ক্লাসের ডিউরেশন আসলে এমন যে একটা দিনে আমরা চাইলেও 2-3টা চ্যাপ্টার শেষ করা যায় না। আসলে আমরা পুরো চ্যাপ্টারটা রিভিশন করব, কিছু এমসিকিউ দেখব, তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দেখব, তারপর হচ্ছে আমরা একটা সিকিউ কোশ্চেন সলভ করব। এই জন্য আমাদের আজকে শুধুমাত্র ওই ফার্স্ট চ্যাপ্টারটাই পড়াচ্ছি আমরা। মৃত্তিকা কি আপু, মৃত্তিকা মানে মাটি আপু। মাটি হচ্ছে সরি ভাইয়া, ইয়াসিন না ইয়াসমিন, সরি আপু, যে মৃত্তিকা সম্পর্কে জানতে চেয়েছো, মৃত্তিকা মানে হচ্ছে মাটি। মাটিকেই তোমার হচ্ছে প্রমিত বাংলায় মৃত্তিকা বলা যায়। ওকে ওকে, অশ্বমণ্ডল কি, একজন জিজ্ঞাসা করেছে অশ্বমণ্ডল কি। তোমরা একটা জিনিস আমার খুব ভালো লাগলো, তোমরা অনেক কিউরিয়াস, অনেক তোমরা জানতে চাও, মানে কোশ্চেন করতেছো, আমার খুব ভালো লাগতেছে। অশ্বমণ্ডলটা কি আপু, এটা বুঝাইতে গেলে আসলে ওকে, আমরা যখন আমরা হচ্ছে পৃথিবীর গঠনটা যখন পড়বো তখন অশ্বমণ্ডল আসবে। যেমন ধরো এই এখানে যদি আমি আঁকি, এই যে পৃথিবী, এটার একদম কেন্দ্রে যেটা থাকে সেটা হচ্ছে তোমার কেন্দ্রে যেটা থাকে সেটা হচ্ছে তোমার কেন্দ্রমণ্ডল। হ্যাঁ, কেন্দ্রমণ্ডল, তারপরে হচ্ছে আরেকটা ভাগে আসবে হচ্ছে তোমার গুরুমণ্ডল। আর একদম উপরিভাগ যেটার উপর দিয়ে হচ্ছে আমরা হাঁটা চলাফেরা করি, যে ভূপৃষ্ঠটা, এটাই হচ্ছে অশ্বমণ্ডল। অর্থাৎ সবার উপরের ভাগ যেটা, সেটা হচ্ছে অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল বা শিলামণ্ডল এটাকে বলা হয়। অনেকে জিজ্ঞাসা করেছে অশ্বমণ্ডল কি, একজন কমেন্ট করেছিলে। অশ্বমণ্ডল হচ্ছে তোমার এই যে ভূপৃষ্ঠের সবচেয়ে উপরিভাগ যেটা, সেটাকে বলা হয় অশ্বমণ্ডল, এটাকে শিলামণ্ডলও বলা হয়। ওকে ওকে, এবার দেখো মৃত্তিকা চলে গেল, অশ্বমণ্ডলটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। অশ্বমণ্ডলটা পৃথিবীর গঠন চ্যাপ্টারে আমি চিত্র এঁকে ভালো মতো আরো বোঝানো হবে। ওখানে তোমার কেন্দ্রমণ্ডল আসবে, তারপর হচ্ছে তোমার কি বলে গুরুমণ্ডল আসবে, তারপরে হচ্ছে ওই অশ্বমণ্ডল বা শিলামণ্ডলটা আসবে। ওকে, এবার দেখো মানব ভূগোলটা দেখো, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশের মানুষ কিভাবে জীবনযাত্রা নির্বাহ করছে তার
এবং তার কার্যকরণ কি, এগুলো অনুসন্ধান করা হচ্ছে মানব ভূগোলের আলোচ্য বিষয়। এবার হচ্ছে তোমার অর্থনৈতিক ভূগোল সম্পর্কে এখানে খুব সম্ভবত বলা হচ্ছে। হ্যাঁ, ইকোনমিক জিওগ্রাফি নিয়ে এখানে লেখাটা হয়তো মুছে গেছে, সরি। যাই হোক, প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা, এটা হবে, পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যে সকল অর্থনৈতিক কাজ করে তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। এটা তোমরা একটু এটা চিন্তা করে নাও, এটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল ছিল। ওকে, দেখো, অর্থাৎ মানুষের যে অর্থনৈতিক কার্যকলাপ এগুলোও কিন্তু ভূগোলের আলোচনার বিষয়। ওকে, দেখো, তারপরে হচ্ছে যে সকল অর্থনৈতিক কাজ করে থাকে সেটা আমরা বললাম। এই সব কাজ হচ্ছে কৃষিকাজ হতে পারে, পশুপালন হতে পারে, বনজ সম্পদ হতে পারে, অথবা খনিজ সম্পদের ব্যবস্থাপনা বা সংগ্রহ, তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা, এই সমস্ত কিছুই হচ্ছে তোমার অর্থনীতি ভূগোলের অংশের মধ্যে চলে আসবে। ওকে, তারপরে দেখো, জনসংখ্যা ভূগোল কি? হ্যাঁ, আমি আসলে কমেন্ট, একজন জিজ্ঞাসা করেছে নগর ভূগোল কি আপু? আপু, নগর ভূগোল কি? নগর মানে, এটা আমি বলবো না, তুমি বলো তো নগর শব্দের অর্থ কি, আগে সেটা বলো। এটা কে? নগর ভূগোল, হ্যাঁ, সুচিতা সরকার। আপু একটু বলো তো নগর শব্দের অর্থ কি? সুচিতা আপু একটু বলো নগর শব্দের অর্থ কি? নগর শব্দের অর্থ কি? তাহলে তুমি নগর ভূগোল বুঝতে পারবে। আচ্ছা, পৌরনীতি পড়ি না আমরা? পৌরনীতি শব্দে তো নগর শব্দের অর্থ আছে। হ্যাঁ, কোশ্চেন করো আপু, তোমরা কোশ্চেন করছো, আমার ভালো লাগছে। তোমরা কোশ্চেন করো, আমি যেটা সামনে আসছে আমার চোখে পড়লে আমি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি। ওকে, নগর ভূগোলটা একটু পরেই আসবে। নগর শব্দের অর্থ কি? পৌরনীতি নাই তোমাদের? তাহলে কেউ বলতে পারছো না কেন নগর শব্দের অর্থটা কি? একটু বলো, কেউ একজন কমেন্টে বলো নগর শব্দের অর্থ কি। যেখানে আমরা বাস করি, শহর বা নগর, এটা মানে পৌর শব্দের অর্থ কি? আমরা অনেকে, হ্যাঁ শহর, এই তো একজন ইরফা বলেছে নগর শব্দের অর্থ শহর। তাহলে নগর, নগর ভূগোল কি নিয়ে আলোচনা করবে? ইরফা একটু বলে দাও তো, নগর ভূগোল কি নিয়ে আলোচনা করবে? হ্যাঁ, এই তো লিখেছো শহর, নগর শব্দের অর্থ তো শহর। হ্যাঁ, হুম, লিখেছো। তাহলে নগর ভূগোল কি নিয়ে? সমুদ্র ভূগোল যদি সামুদ্রিক সম্পদ নিয়ে, সমুদ্রের লবণাক্ততার পরিমাণ কি, এগুলো নিয়ে যদি আলোচনা করে, নগর ভূগোল নগর নিয়ে আলোচনা করবে, নগর নিয়ে এটা আলোচ্য বিষয় হবে, তাই না? আসবে, একটু পরেই আসবে। ওকে, তুলি বানান ভুল করেছো, TULY, তুলি। একজন লিখেছো তুলি আপু, TULY, তুলি। ওকে, আচ্ছা, এরপর দেখো আঞ্চলিক ভূগোলটা আমরা একটু দেখি। রিজিওনাল জিওগ্রাফিটা আসলে কি? অঞ্চলভেদে পৃথিবীর ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ এবং জীবজন্তু, মানুষ এবং মানুষের জীবন প্রণালীর মধ্যে বৈশিষ্ট্যের মানে বিশেষ বৈশিষ্ট্য দেখা যায় বা পার্থক্য আছে। তুমি বলো যে তোমরা হচ্ছে এই রিজিওনাল জিওগ্রাফিটা নিজেরাই বুঝতে পারবে অঞ্চলভেদে কি মানুষের জীবনযাত্রা একরকম হয়। মনে করো আমরা হচ্ছে এখন এখানে যারা আছি, তোমরা অনেকে হয়তো রাঙামাটি ঘুরতে গেছো, রাঙামাটির যে পরিবেশ, সেই পরিবেশের সাথে ঢাকার পরিবেশ কি মিলবে? ডিফারেন্স আছে না কিছু প্রত্যেকটা অঞ্চলের মধ্যে। তারপর হচ্ছে সিলেটে যেমন প্রচুর বৃষ্টিপাত হয়, সিলেটের সাথে কি তোমার রংপুরের পরিবেশ মিলবে? কিছুটা মিলবে। তারপরে হচ্ছে আমরা বোঝাতে চাচ্ছি যে পাহাড়ি অঞ্চলের একরকম পরিবেশ, সমতল ভূমির একরকম পরিবেশ, তাই না? এইরকম দেখো অঞ্চল ভেদে পৃথিবীর ভূপ্রকৃতির ক্ষেত্রেও কিন্তু পার্থক্য দেখা যায়। সেখানে মানুষের জীবনযাত্রা প্রণালীর মধ্যেও পার্থক্য দেখা যায়। পাহাড়ি অঞ্চলে মানুষগুলোর জীবনযাত্রা যেমন, সমতল ভূমির মানুষগুলোর জীবনযাত্রা কিন্তু তার থেকে একটু আলাদা। সবকিছুর মধ্যে একটা ডিফারেন্স আছে। তো এটাই বলা হচ্ছে যে অঞ্চল ভেদে পৃথিবীর ভূপ্রকৃতি এবং জলবায়ু, উদ্ভিদ, জীবজন্তু এবং মানুষ এবং মানুষের জীবনযাত্রার যে প্রণালী, জীবন ধারণের প্রণালী, এই সকল মধ্যে কিন্তু পার্থক্য বা বিশেষ বৈশিষ্ট্য আছে। এখন আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তুগুলো অনুশীলন করা এবং আঞ্চলিক ভূগোলের প্রধান বিষয়। অঞ্চল ভেদে যেহেতু পার্থক্য দেখা যায় মানুষের জীবনযাত্রার, এই জন্য এই অঞ্চল ভেদে কোন পরিবেশে কি হচ্ছে সেগুলো নিয়ে যে আলোচনা করা হচ্ছে সেটাকে আমরা রিজিওনাল জিওগ্রাফি বা সেটাকে আমরা বলছি আঞ্চলিক ভূগোল। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত সবার? ওকে, এরপর দেখো, তারপর দেখো রাজনৈতিক ভূগোল কি? এটা তোমরা নিজেরাই বলো। রাজনীতি তো তোমরা অনেক ভালো বুঝো, বুঝো না? আপু এসএস নিব, নিয়ে নাও। এসএস নিতে চাচ্ছ যে নিয়ে নাও। আগেটা দিব, আগের স্লাইডটা নিতে চাচ্ছ, এটা নিতে চাচ্ছ, নিয়ে নাও। আপু একটু আস্তে পড়ান। ওকে, ওকে, অনেকেই তোমরা আমাকে একটু স্লো যেতে বলছো। আচ্ছা ঠিক আছে, আমি আস্তে পড়াবো। আপু তোমার নাম কি?
আমার নাম তুলি, তুলি আপু বলতে পারো। কতক্ষণ ক্লাস হবে? ডিউরেশন 2 আওয়ার্স আপু, 6টার মধ্যে শেষ হয়ে যাবে। এবার আমরা মানব ভূগোলটা পড়লাম। রাজনৈতিক ভূগোল আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম রাজনৈতিক ভূগোল মানে কি, কি আলোচনা করবে রাজনৈতিক ভূগোল? রাজনৈতিক বিবর্তন, রাজনৈতিক বিভাগ এবং পরিসীমা বিভাগের মধ্যস্থতা ভৌগোলিক বিষয় রাজনৈতিক ভূগোলের প্রধান আলোচ্য বিষয়। রাজনৈতিক ভূগোল মানে রাজনৈতিক বিভিন্ন জিনিস, তার রাজনৈতিক বিবর্তনটা কেমন হচ্ছে, পরিবর্তনটা কি হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা করবে হচ্ছে রাজনৈতিক ভূগোল। ওকে, এরপর হচ্ছে সংখ্যাতাত্ত্বিক ভূগোল। ভূগোলের এই শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল এবং মডেল ব্যবহার করে তোমার প্রমাণ এবং পরীক্ষা করা এখানে করা হয়। বানানটা একটু আছে, যাই হোক। এছাড়া সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে ভূগোলের অন্যান্য শাখা এটা কিন্তু ব্যবহার করা হয়, কিন্তু কিছু ভূগোলবিদ শুধুমাত্র সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে বিশেষজ্ঞ হয়ে থাকেন, মানে শুধুমাত্র এইটাতেই স্পেশালিস্ট আছে অনেকে, তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে সংখ্যাতাত্ত্বিক ভূগোল। এটা কি তোমার স্ক্রিনশট নিতে চাও? তাহলে নিতে পারো। কে লিখেছে এটা? মাহমুদুর রহমান। আমরা পড়াশোনায় মনোযোগ দেই, কেমন? তুমি বলেছো, আচ্ছা থ্যাংক ইউ বলেছো। ওকে, আমরা আপাতত পড়াশোনায় মনোযোগ দেই। ওকে ওকে, এবার দেখো পরিবহন ভূগোল। পরিবহন ভূগোলটা কি দেখো, পরিবহন ভূগোলবিদরা সরকারি বেসরকারি যাতায়াত ব্যবস্থা এবং মানুষ এবং পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সম্পর্কে আলোচনা করে থাকে। যাতায়াতটা কি শুধু মানুষের করতে হয়? পণ্যেরও যাতায়াত আছে না? মানে তুমি ধরো যে রাজশাহীর আম কিভাবে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত আসবে, আমরা আমের সিজনে রাজশাহীর আম খেতে অনেক পছন্দ করি, রাজশাহীর আম লিচু এগুলো আসে, এই যে পরিবহন ব্যবস্থাটা, এটাও কিন্তু আলোচ্য বিষয় ভূগোলের, এই পরিবহন ভূগোলের আলোচ্য বিষয়। মানুষের যাতায়াতটা কেমন করে হবে, মানুষের এক স্থান থেকে অন্য স্থানে মানুষ কিভাবে যাবে, পণ্যগুলো কিভাবে যাবে, যেমন আম লিচু এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যাবে, এগুলা নিয়ে যেখানে এটা ব্যবস্থাপনা এবং এগুলা নিয়ে যে জায়গায় আলোচনা করা হয় তাকে বলা হয় হচ্ছে তোমার পরিবহন ভূগোল। ওকে, তোমরা কি বুঝতে পারছো? না না না, মোহাম্মদ মাহমুদুর রহমান, সরি বলার কিছু নেই ভাইয়া, ইটস ওকে। তুমি বলেছো আমার হাসি সুন্দর, ওকে আমি খুশি হয়েছি, সমস্যা নেই। ওকে, আমি বলছিলাম তোমরা একটু নোট করো, এটা বলেছি, তোমাকে সরি বলতে হবে না। ওকে ওকে, এবার দেখো পরিবহন ভূগোলটা আমরা দেখে ফেললাম, মানুষ এবং পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে যাতায়াতটা হবে বা কিভাবে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরটা কিভাবে হবে, সেটা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে তোমার মানব ভূগোল, সরি পরিবহন ভূগোল। এটা কিন্তু মানব ভূগোলেরই পার্ট। ওকে, আমরা কি সামনের দিকে যাব? ওকে, নগর ভূগোলটা একটু দেখি আমরা। ভূগোলের এই শাখায় নগরের উৎপত্তি এবং বিকাশ, নগর ভূগোল নিয়ে যারা প্রশ্ন করছিলে তাদেরকে যে আমি পড়াচ্ছি, সবাই একটু আসো মনোযোগ দাও। নগর ভূগোলটা কিন্তু আমি রাজশাহী থেকে, ওকে রাজশাহী থেকে একজনকে পাওয়া গেল, আচ্ছা ঠিক আছে আপু একটু আগে ছুটি দিন। হ্যাঁ, এটা তো ছোট চ্যাপ্টার, হয়তো 6টা পর্যন্ত লাগবে না, তার আগে আমাদের শেষ হয়ে যাবে। প্রশ্ন ছিল, একজন বলেছো প্রশ্ন করতে থাকো, আমি সামনে আসলে কমেন্টে করে দিচ্ছি, অ্যান্সার করে দিচ্ছি, সমস্যা নেই। দেখো নগর ভূগোলটা চলে এসেছে, অনেকে এটা নিয়ে জানতে চাচ্ছিলা। ভূগোলে যে শাখায় নগরের উৎপত্তি, বিকাশ, নগর এবং শহরের শ্রেণী বিভাগ, নগরের পরিবেশ, নগরের কেন্দ্রীয় এলাকা এবং নগরের বস্তি ইত্যাদি বিষয় নিয়ে চর্চা করা হয় বা আলোচনা করা হয় তাকেই নগর ভূগোল বলে। নগর মানে যদি শহর হয়, অর্থাৎ শহরের ব্যবস্থাপনা, শহরে তোমার বসবাসের জন্য বস্তি এলাকা কেমন সেটা ব্যবস্থাপনা, কেন্দ্রীয় এলাকাটা কিভাবে নগর পরিবেশের ক্ষেত্রে শ্রেণী বিভাগটা কিভাবে হচ্ছে, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে তোমার নগর ভূগোলের অন্তর্ভুক্ত। ওকে, জয়িতা বিশ্বাস, আমি রাজশাহী থেকে। ওকে জয়িতা, আচ্ছা রাজশাহী থেকে, খুবই ভালো। ওকে, এবার হচ্ছে আমরা চলে যাই দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট। তোমরা কি জানো ঢাকা ইউনিভার্সিটিতে শুধু এটার উপর একটা ডিপার্টমেন্ট আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবল স্টাডিজ। এটা শুধুমাত্র ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর একটা ডিপার্টমেন্ট আছে, অনেকেই পড়ে এটা। বি ইউনিটে পরীক্ষা দিয়ে তোমাদের অনেকেই এখানে চাইলে পড়তে পারো তোমরা, কিন্তু বি ইউনিটের এই সাবজেক্টটা হচ্ছে বি ইউনিটের সাবজেক্ট। ওকে ওকে, তারপর হচ্ছে দুর্যোগের ক্ষয়ক্ষতি, পরিমাণ হ্রাস, দুর্যোগ থেকে পরিবেশ এবং সমুদ্রকে রক্ষার কৌশল ইত্যাদি নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে তোমার মানব ভূগোল, কি বলে, দুর্যোগ ব্যবস্থাপনা বা ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে এটাই করা হবে। তুলি আপু আমি মরে গেলাম, উত্তর দেন না কেন? আচ্ছা মারা যাওয়া যাবে না, কে এটা? আফরোজা সারা কমেন্ট করেছো। ও, ভূগোলের শাখা মুখস্থ করতে হবে?
মুখস্থ ওভাবে করে করতে হবে না আপু, ব্রডলি যে দুইটা শাখা মানব ভূগোল এটা তুমি মনে রাখতে পারো। আর হচ্ছে এগুলো তোমার চলে আসতে পারে ডেফিনেশন হিসেবে, যে দুর্যোগ ব্যবস্থাপনা কাকে বলে, ইয়ে কাকে বলে। আচ্ছা নামাজের ব্রেকের কথা বলা হচ্ছে, ওকে। দুর্যোগ ব্যবস্থাপনা এরকম করে সবগুলো তোমার মুখস্থ করা লাগবে না, বাট প্রত্যেকটা আসলে কি বোঝাচ্ছে সেটা হচ্ছে তোমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা তাহলে অনেকে তোমরা নামাজের ব্রেক চাচ্ছ, 10 মিনিট পরে আমরা হচ্ছে আবার আসবো, ওকে। নামাজের ব্রেক দেওয়া হলো 10 মিনিট। ওকে, আমরা হচ্ছে নামাজের একটা ব্রেকে গেলাম, এখন হচ্ছে আমরা আবার একটু শুরু করি। ওকে, আমরা আবার একটু শুরু করি, আমাদের ব্রেক শেষ। এখন হচ্ছে আমরা পরিবেশের প্রকারভেদটা একটু দেখব। পরিবেশটাকে আসলে দেখো আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। তো পরিবেশটাকে দেখো নাম শুনেই তোমরা বুঝতে পারছো ভৌত বা প্রাকৃতিক পরিবেশ আসলে কি থাকবে। প্রকৃতির জড় এবং জীব উপাদান নিয়ে যে পরিবেশটা গঠিত তাকে বলা হয় ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, ওকে। আর হচ্ছে পরিবেশ থেকে যে, যেমন ধরো প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি থাকবে, মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, তারপর হচ্ছে সাগর, মহাসাগর, গাছপালা, অর্থাৎ মানুষ, কীটপতঙ্গ এবং অন্যান্য ক্ষুদ্র প্রাণী, মানে হচ্ছে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের সমস্ত উপাদানগুলোকেই এখানে থাকবে সেটা বলা হচ্ছে। তারপর হচ্ছে মানুষের তৈরি পরিবেশ হচ্ছে সামাজিক পরিবেশ। যেহেতু পরিবেশটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বা ভৌত পরিবেশ, আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। দেখো সামাজিক পরিবেশটা কোনটা, মানুষের তৈরি পরিবেশটাই হচ্ছে সামাজিক পরিবেশ। মানুষের আচার আচরণ, তারপর হচ্ছে তোমার উৎসব অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, তারপর রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাই হচ্ছে তোমার সামাজিক পরিবেশ, ওকে। তারপরে দেখো এবার হচ্ছে আমরা এর মাধ্যমে আমাদের পুরো চ্যাপ্টারটা আসলে শেষ হয়ে গেল। এবার হচ্ছে আমরা কিছু ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে কিছু সলভ করব, এরপর আমাদের এমসিকিউ আছে, তারপর হচ্ছে সিকিউ, ওকে। দেখো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমটা, ওকে। দেখো ভূগোলের পরিধির বিস্তৃতির কারণ ব্যাখ্যা করো। এটা কিন্তু দেখো রাজশাহী বোর্ডে আসা একটা প্রশ্ন। আমি এখানে ট্রাই করেছি যে বোর্ড কোশ্চেন গুলাকে রাখার। তো এখানে হচ্ছে প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্নটা, এটা রাজশাহী বোর্ডে আসা একটা প্রশ্ন, যেখানে বলা হয়েছে যে ভূগোলের পরিধির বিস্তৃতির কারণ ব্যাখ্যা করো, ওকে। দেখো সভ্যতার অগ্রগতিতে মানুষের বিস্তৃতি এবং কালের বিবর্তনে পরিবেশের পরিবর্তন ভূগোলের পরিধিকে বিস্তৃত করেছে। অর্থাৎ দেখো আস্তে আস্তে যখন সভ্যতার বিবর্তন ঘটে, সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষের বিস্তৃতি ঘটে, কালের বিবর্তনে দেখা যায় যে পরিবেশেরও যেমন পরিবর্তন হয়, তো এই জন্য ভূগোলের পরিধিটাও কিন্তু বিস্তৃত হতে থাকে। যেহেতু পরিবেশটাও বিবর্তিত হচ্ছে, এই কারণে আমাদের ভূগোলের পরিধিটাও কিন্তু বিস্তৃত হতে থাকে। মানুষের কর্মকাণ্ডের ফলে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ নানা প্রভাব পড়ছে। আমাদের যে কর্মকাণ্ড, আমরা এই যে গাছপালা কেটে ফেলছি, এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের ভূতাপের আমাদের পৃথিবী পৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো এরকম আমাদের বিভিন্ন কার্যকলাপ কিন্তু পরিবেশের উপর হয়তোবা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিরূপ একটা প্রভাব ফেলে। তো বলা হচ্ছে যে বিজ্ঞান এবং প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার করা, উদ্ভাবন, চিন্তা, তারপর হচ্ছে ধারণার বিকাশ এবং সামাজিক মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিটাকে বিস্তৃত করতে অবদান রেখেছে। তার মানে এগুলো হচ্ছে ভূগোলের পরিধি বিস্তৃতির অন্যতম কারণ। এটাই ছিল আমাদের এটা, ওকে। ওকে, ইম্পর্টেন্ট গুলো আমি বলে দিব কোনটা বেশি ইম্পর্টেন্ট। এগুলো আসলে বোর্ড কোশ্চেনে আসা, তো এগুলো সবই ইম্পর্টেন্ট। মানে যেগুলো আমি এখানে হচ্ছে স্লাইডের মধ্যে রাখা হয়েছে বোর্ড কোশ্চেন গুলো, আমি বলেছি বোর্ড কোশ্চেন গুলো রাখতে, যেটা রাজশাহী বোর্ডে, এটা এগুলো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বোর্ডে চলে আসতে পারে, ওকে। এবার আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে পশুপালন ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত। এটা হচ্ছে ঢাকা বোর্ড 21 সালে আসা একটা প্রশ্ন। একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু ভূগোলের শাখাগুলো কি আসলে সবগুলো আমাকে মুখস্থ করতে হবে। সবগুলো মুখস্থ না করলেও অ্যাটলিস্ট ওই শাখাটা সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে যে কোন শাখার আলোচ্য বিষয়টা আসলে কি, ওই শাখাটা কি নিয়ে কাজ করে। এতটুকু যদি তুমি বুঝো অ্যাটলিস্ট এই টাইপের কোশ্চেনগুলো তুমি ধরতে পারবা। যে হচ্ছে যেমন এখানে দেখো প্রশ্নটা হচ্ছে পশুপালন ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত। যদি আমি ভূগোলের শাখাগুলো প্রত্যেকটা সম্পর্কে আমার মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকে, কোথায় কি নিয়ে আলোচনা করা হয় সেটা যদি আমি জানি, তাহলে কিন্তু এই টাইপের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করা আমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তো কোয়েশ্চেন শাখা থেকে মূলত এই টাইপেরই আসে। তো যারা হচ্ছে একটু কনফিউজ তারা কিন্তু দেখে নিতে পারো যে এই টাইপের কোয়েশ্চেন হচ্ছে ভূগোলের শাখা থেকে আসে। তোমাকে একদম চোখ বন্ধ করে সবগুলো শাখা মুখস্থ করতে হবে না, রাদার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোন শাখার বিষয়বস্তুটা কি, আলোচ্য বিষয়টা কি, সেগুলো হচ্ছে মনে রাখা, ওকে। দেখো
তাহলে পশুপালন ভূগোলের মানব ভূগোল শাখার অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। আমরা একটা ক্লাসিফিকেশন পড়লাম না যে অর্থনৈতিক ভূগোল ছিল একটা, অর্থনৈতিক ভূগোলের মধ্যে আমরা দেখলাম যে কৃষিকাজ ছিল, সেখানে হচ্ছে এরকম পশুপালন ছিল। তার মানে এটাকে আমরা ফেলতে পারি কোন শ্রেণী বিভাগে? এটাকে আমরা ফেলতে পারি হচ্ছে মানব ভূগোলের অন্তর্ভুক্ত অর্থনৈতিক ভূগোলের ক্লাসিফিকেশনের মধ্যে এটা পড়বে। পশুপালনটা তার মানে অর্থনৈতিক ভূগোলের একটা অংশ। ওকে, দেখো, প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাই হচ্ছে অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। এই সকল কাজ হচ্ছে কৃষিকাজ হতে পারে, পশুপালন হতে পারে, বনজ এবং খনিজ সম্পদ সংগ্রহ করা, ব্যবসা বাণিজ্য পরিচালনা করা, এই সবকিছুই হচ্ছে আমাদের অর্থনৈতিক ভূগোলের অংশ। ওকে, আচ্ছা, অর্থনৈতিক ভূগোলের এটাই অংশ, এই জন্য আমরা পশুপালনটাকে অর্থনৈতিক ভূগোলের মধ্যে ফেলছি। তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এই প্রশ্নগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। একটা অনেকে বলেছো যে আপু ইম্পর্টেন্ট কোনটা এটা একটু আইডেন্টিফাই করে দিতে বা পড়ানোর সময় বলে দিতে। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সবগুলো বোর্ড কোশ্চেনই রাখা হয়েছে, এগুলো সংক্ষিপ্তর ক্ষেত্রে অ্যাটলিস্ট সবগুলা ইম্পর্টেন্ট। ওকে, এগুলা থেকে বাদ দেওয়ার কোনো অপশন নাই, এগুলাই বোর্ডে ঘুরে ফিরে এগুলাই আসে, তোমাদের ক্ষেত্রেও কিন্তু চলে আসতে পারে বোর্ড কোশ্চেনে। আমরা নেক্সট, এটা হয়ে গেলে সবাইকে এটা বুঝতে পারছো সবাই? তুলি আপু কাইফ ভাইয়াকে চেনেন? হ্যাঁ, কাইফ ভাইয়াকে আমি চিনি। ওকে, এটা কি তোমরা বুঝতে পেরেছো যে পশুপালন কেন অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত হলো? কাইফ আসলে আমার ব্যাচমেট, মানে আমরা সেম ইউনিভার্সিটিতে না, বাট হচ্ছে ও 21-22 সেশনের, আমিও 21-22 সেশনের। কাইফ আমার ফ্রেন্ড বলা যায়। ওকে, সাউন্ডে কি কোনো প্রবলেম হচ্ছে? একটু আমাকে জানাও। একজন বলতেছে যে সাউন্ড একটু মনে হয় প্রবলেম হচ্ছে, বাকিরা একটু জানাও সাউন্ড কি তোমরা শুনতে পাচ্ছ? একটু জানাও। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানাও আমাকে, শুনতে পাচ্ছ কিনা সেটা বলো। যদি ওকে থাকে তাহলে একটু লিখে দাও, আমি তাহলে পরের প্রশ্নটাতে যাব। ইয়েস, আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। পরিবহন ভূগোল বলতে কি বোঝায়? এটাও কিন্তু ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন, যে পরিবহন ভূগোল বলতে আসলে কি বোঝায়। মানব ভূগোলের অন্যতম একটি শাখা হচ্ছে পরিবহন ভূগোল। তো সরকারি বেসরকারি যাতায়াত ব্যবস্থা, তারপর হচ্ছে মানুষ এবং পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সম্পর্কে ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তাকেই বলা হয় হচ্ছে পরিবহন ভূগোল। ওকে, পরিবহন ভূগোলের এক্সাম্পল দিতে গিয়ে কিন্তু আমরা হচ্ছে আমরা ওই রাজশাহীর আমের একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে শুধু যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় মানে চলাচল করে এমন না, অনেক সময় হতে পারে যে ব্যবসা বাণিজ্যের কারণে বা অন্য কোনো কারণে পণ্যও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার দরকার হয়। তো এই যে পণ্যগুলো কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সরকারি বেসরকারি যাতায়াতের ব্যবস্থাটা আসলে কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটাকে আমরা বলছি হচ্ছে পরিবহন ভূগোল। ঠিক আছে, পরিবহন ভূগোলের মধ্যে তোমরা একটা কথা মনে রাখবে, শুধুমাত্র কিন্তু মানুষ নিয়ে আমরা বলছি না, শুধুমাত্র যে মানুষের চলাচল নিয়ে আমরা কনসার্ন তা কিন্তু না। মানুষ এবং পণ্য কিভাবে আমরা স্থানান্তর করতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায়, মানুষ কিভাবে চলাচল করতে পারে, পণ্য কিভাবে স্থানান্তরিত হতে পারে, সেগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় হচ্ছে পরিবহন ভূগোল। ওকে, এটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, বা কারো কোনো ডাউট থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। ওকে, এটাকে আমরা বলতেছি পরিবহন ভূগোল। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, এবার হচ্ছে দেখো, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এটার মাধ্যমে শেষ হয়ে গেল। কেউ যদি স্ক্রিনশট নিতে চাও এটা নিয়ে রাখতে পারো। আমাদের এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানেই শেষ। আমরা হচ্ছে শুধুমাত্র বোর্ডের কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আমরা হচ্ছে আলোচনা করলাম। আচ্ছা, পড়তে বসলে বোরিং লাগে? আচ্ছা, আসলে পড়াশোনা কি বলবো, পড়াশোনা করতে কারোরই ভাল লাগে না, সবাই জোর করেই আসলে পড়ে, আমি নিজেও জোর করেই পড়ি। আমার কাছে অন্য কোনো অপশন থাকলে হয়তো আমি পড়তাম না। পড়াশোনাটা আসলে কারো কাছেই করতে ভালো লাগে না। এটা বোরিং একটা জিনিসই, বাট হচ্ছে এটা জোর করেই পড়তে হয়। আমি নিজেও জোর করেই পড়ি। এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, বাট পড়তে হবে। তোমাদের একটা ভালো রেজাল্ট করতে গেলে তো পড়তে হবে, তাই না? বোরিং মনে হলেও মানে করা যাবে না, টেবিলে জোর করে নিজেকে বসাতে হবে। ওকে, এবার আমরা চলে যাই। সৃজনশীল লেখার নিয়মটা আমি বলে দিব। আমি ক্লাসের শুরুতে বলেছিলাম তোমরা কিভাবে ভালো করতে পারো, সিকিউ কিভাবে ভালো মতো লিখলে 10 এ 10 পাওয়া যায় বা 9.5 9 পাওয়া যায়, ওইটা আমি বলে দিব ক্লাস শেষে। আমি একটু শেষ করি, আমাকে পুরো চ্যাপ্টারটা শেষ করতে হবে। ওকে, এটা শেষ করে আমি সিকিউ লেখার বলে দিব তোমাদেরকে, যাতে তোমরা ভালো মার্কস তুলতে পারো সিকিউতে। ওকে,
আমরা হচ্ছে সামনে চলে যাই। এবার হচ্ছে আমরা কয়েকটা, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা রিভিশন করালাম। এবার আমি আশা করতে পারি যে এই এমসিকিউ কোশ্চেনগুলো তোমরা সবাই ধরতে পারবা, সবাই সঠিক উত্তরটা দিতে পারবা। ওকে, থ্যাংক ইউ ইরফা। ইরফা বলেছে অনেক ভালো বোঝাও, থ্যাংক ইউ। আজকের ক্লাসে তেমন বোঝানোর মতো কিছু ছিল না, আমরা পরবর্তীতে যে চ্যাপ্টারগুলো পড়াবো ইনশাল্লাহ ওগুলাতে আরো ভালো কিছু পাবা তোমরা ইনশাল্লাহ, তোমরা যদি ক্লাসে জয়েন করো। ওকে, থ্যাংক ইউ যারা বলছো যে আপু অনেক ভালো পড়াও, থ্যাংক ইউ। ওকে, আমরা এমসিকিউটা আমি আশা করবো এগুলো তোমরা এখন পারবা, যেহেতু আমরা পড়ে আসছি পুরো চ্যাপ্টারটা। ওকে, এখন একটু বলো তো যে জিওগ্রাফি শব্দটা প্রথম কে ব্যবহার করেন? কে ব্যবহার করেন? একদম প্রথম স্লাইডে আমরা কিন্তু এটা পড়ে আসছি। আমি তোমাদেরকে 30 সেকেন্ডস টাইম দিলাম, তোমরা একটু বলো তো কিভাবে কে হবে। কে সর্বপ্রথম এটি ব্যবহার করেন? ডাডলি ব্যবহার করেন, ম্যাকনি ব্যবহার করেন, হার্টসন নাকি ইরাটোস্থেনিস? বলো তো কোনটা হবে অপশন? হ্যাঁ এই তো সিয়াম বলেছো এ হবে, সালেহিন বলেছো হ্যাঁ সবাই পাচ্ছ, ভেরি গুড। এটা অ্যান্সার, সঠিক অ্যান্সার হচ্ছে ইরাটোস্থেনিস। যারা বলেছো ভেরি গুড। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ইরাটোস্থেনিস কোন দেশের ভূগোলবিদ ছিলেন? আমি পড়ানোর সময় বলেছিলাম যে কোন দেশের ভূগোলবিদ ছিলেন, এটাও কিন্তু এমসিকিউতে আসে। সবাই বলো, এটার একটু সবাই অ্যান্সার করো। কোন দেশের? উনি কি আসলে ইরানের ছিল, স্পেন নাকি যুক্তরাষ্ট্র নাকি গ্রিসের ছিল? প্রথমেই কিন্তু আমাদের ওই লাইনের মধ্যে বলা ছিল যে হচ্ছে উনি একজন গ্রিস ভূগোলবিদ ছিলেন। যারা বলেছে এ হবে, এটা তো হলো না, ইরানের উনি ছিলেন না। ওকে, সেকেন্ডটাতে ইরানের হবে না, সেকেন্ডটাতে হবে হচ্ছে গ্রিস। উনি হচ্ছে গ্রিসের ভূগোলবিদ ছিলেন, যিনি সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটা ব্যবহার করেন। সে হচ্ছে গ্রিসের একজন ভূগোলবিদ ছিলেন। ওকে, এই যে তোমার ইরাটোস্থেনিস, তিনি হচ্ছে গ্রিসের নাগরিক ছিলেন। ওকে, আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, পৃথিবী পৃষ্ঠে পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত এবং সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে ভূগোল। এই সংজ্ঞায়নটি কে করেছেন? আমি যখন ডেফিনেশন পড়ালাম, যখন আমি সবগুলো সংজ্ঞায়ন পড়েছিলাম যে ভূগোলবিদদের, আমি বলে দিয়েছিলাম কার সংজ্ঞায়নগুলো ইম্পর্টেন্ট। সেখান থেকে তোমাদের মনে আছে কিনা একটু বলো দেখি, এটা কার ডেফিনেশন ছিল? এই ডেফিনেশনটা কে দিয়েছিল? একটু টাফ টাইপের ডেফিনেশন আমি বলেছিলাম, এটা কে দিয়েছিল একটু আমাকে কমেন্ট করে জানাও। এটা এই ডেফিনেশনটা কে দিয়েছে যে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল ভূপৃষ্ঠের বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত এবং সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে ভূগোল। এই সংজ্ঞায়নটা কে করেছে? এটা হচ্ছে তোমার অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের, এটি সংজ্ঞান করেছে। এটা আসলে ডাডলি স্ট্যাম্প হবে, খুব সম্ভবত এটা রিচার্ড হার্টসন হবে। ওকে, এখানে মনে হয় এটা একটু ভুল দেয়া আছে, আমরা দেখব। এবার হচ্ছে দেখো, পৃথিবী এবং এর আদিবাসীদের বর্ণনাটাই হচ্ছে ভূগোল। এই সংজ্ঞানটি কে পড়েছে? এটা হচ্ছে ডাডলি বলেছে। ওকে, এইটার অ্যান্সারটা হবে হচ্ছে অধ্যাপক ডাডলি। ওকে, ডেফিনেশন গুলো আচ্ছা আমরা একটুখানি আমরা দেখে আসি যে ওইটার ডেফিনেশনটা আসলে কার ছিল। খুব সম্ভবত ওটা হার্টসনের ছিল, আমি যতটুকু জানি ওটা হার্টসনেরই ডেফিনেশন ছিল। ওকে, আমরা একটুখানি যাই। এই যে গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞার মধ্যে আমরা এখানে পড়েছিলাম, এই যে দেখো, ঠিক আছে, এটা হবে ডাডলি, যিনি যেটা বলেছে পৃথিবী এবং তার আদিবাসীদের বর্ণনাই হচ্ছে ভূগোল, এটা হচ্ছে ডাডলি। আর সুবিন্যস্ত করে বিশ্লেষণ করা ওইটা হবে হচ্ছে হার্টসন। এই যে দেখো আমরা একটু যাই, এই যে দেখেছো যে পৃথিবী পৃষ্ঠে পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত এবং সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে ভূগোল। এটা কে বলেছে? এটা হার্টসনের ডেফিনেশন। ওইখানে অ্যান্সারটা একটু ভুল দেওয়া আছে। ওকে, আমরা চলে যাই। তোমরা কিন্তু মনে রাখবে যে হার্টসনের সংজ্ঞাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি হচ্ছে ডেফিনেশন পড়ানোর সময়ও তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ওইটা খুব ইম্পর্টেন্ট। আমরা এবার চলে যাই, আমরা কিছু এমসিকিউ সলভ করছি। এই যে এটাতে হচ্ছে অ্যান্সারটা তোমরা একটু লিখে নাও। এটাতে হচ্ছে সঠিক উত্তরটা এটা হবে না, এটা সঠিক উত্তরটা হবে হচ্ছে রিচার্ড হার্টসন। ওকে, এই ডেফিনেশনটা কে দিয়েছে? রিচার্ড হার্টসন। এটা একটু অ্যান্সারটা হচ্ছে ইয়ে দেওয়া আছে, তোমরা একটু বুঝে নিও। এটার অ্যান্সারটা এটা হবে, এটা হবে না। ওকে, এবার হচ্ছে দেখো, কোন ভূগোলবিদ পৃথিবী এবং এর আদিবাসীদের বর্ণনায় বলেছেন ভূগোল? এভাবে করে ডেফিনেশনটা করেছেন হচ্ছে অধ্যাপক ডাডলি। অধ্যাপক ডাডলি স্ট্যাম্প হচ্ছে এই ডেফিনেশনটা করেছেন। এবার দেখো, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের সংজ্ঞা প্রদান করেছেন? এটাও আমি পড়ানোর সময় ছিল, এটা বলো দেখি কেউ কেউ মনে আছে কিনা কারোর, কত সালে ছিল এটা? ওয়াশিংটন ডিসি যে বিজ্ঞান একাডেমি ছিল সেখান থেকে ভূগোলে যে ডেফিনেশনটা করা হয় সেটা কিন্তু 1965 এ ছিল। ওকে, নাফিস জাহান নাম বলে দিলাম। ওকে, এভাবে করে বলো না,
এভাবে করে বলা তো ঠিক না। নাফিস জাহান, আমি ভয় পেয়েছি তোমার কমেন্ট দেখে। ওকে, ভয় দেখানো তো ঠিক না। ওকে, দেখো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোল, আমরা মজা অনেক হয়েছে, এবার একটু পড়াশোনায় আসো। ওকে, আমরা কিছু এমসিকিউ সলভ করতেছি, এগুলো কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, দেখো বিজ্ঞান একাডেমি থেকে মূলত 1965 এ হচ্ছে এটা করা হয়। যে ডেফিনেশনটা দেওয়া হয় সেটা ছিল 1965 সালে। 1965 সালে হচ্ছে এই ডেফিনেশনটা দেওয়া হয়। ওকে, এবার দেখো ভূগোল হচ্ছে পৃথিবীর বিজ্ঞান, উক্তিটি কার? আমি পড়ানোর সময় বলেছিলাম কার্ল রিটারের ডেফিনেশনটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকে কমেন্ট করেছো 1965, ভেরি গুড। এবার দেখো এটা নেক্সট কোশ্চেনটা একটু দেখো, যে পৃথিবীর বিজ্ঞান, ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান কে বলেছেন? ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান কে বলেছেন সেটা একটু তোমরা অ্যান্সার করার ট্রাই করো। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন, আমি পড়ানোর সময় বলে দিয়েছিলাম যে কার্ল রিটারের ডেফিনেশনটা অনেক ইম্পর্টেন্ট। কার্ল রিটারের ডেফিনেশনটা আমাদেরকে মনে রাখতে হবে। এটার অ্যান্সারটা হবে হচ্ছে কার্ল রিটার। উনি জিওগ্রাফিকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। এটা কিন্তু শুধুমাত্র যে তোমার জ্ঞানমূলক প্রশ্নে আসবে এমন না, এটা কিন্তু তোমার এমসিকিউতেও চলে আসতে পারে। সো তোমরা একটু খেয়াল করবে, এটা মনে রাখবে যে জিওগ্রাফিকে উনি পৃথিবীর বিজ্ঞান বলেছেন। কে বলেছেন? এটা হচ্ছে অধ্যাপক কার্ল রিটার। ওকে ওকে, এবার আমরা চলে যাই, পরিবেশের উপাদান কয়টি? তোমরা একটু অ্যান্সার করার ট্রাই করো, পরিবেশের উপাদান কয়টি? আচ্ছা, এটা আসলে সবাই জানো, পরিবেশের উপাদান হচ্ছে 2টি। এটা চলে গেল, সহজ একটা প্রশ্ন। তারপর বলা হচ্ছে লবণাক্ততা নির্ধারণ ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়? লবণাক্ততা কোথায় থাকে বলো তো? সমুদ্রের পানি লবণাক্ত, তাহলে লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদের ব্যবস্থাপনা, এগুলো হচ্ছে কোন ইয়ের আলোচ্য বিষয় ছিল? কোন ভূগোলের আন্ডারে ছিল এগুলো? একটু বলো দেখি। এটা ছিল হচ্ছে তোমার সমুদ্র ভূগোলের, মানে সমুদ্রবিদ্যা যে ভূগোলটা আলোচনা করা হচ্ছে সেইটার আন্ডারে ছিল হচ্ছে তোমার এই লবণাক্ততা নির্ধারণ। সমুদ্রের পানিতে লবণাক্ততার পরিমাণ কতটুকু, এগুলো নিয়ে যেটাতে আলোচনা করা ছিল সেটা ছিল হচ্ছে তোমার সমুদ্রবিদ্যা ভূগোলের ওই পার্টটা ছিল। ওকে, এটার আন্ডারে ছিল। সবাই একটু কমেন্ট করে জানাও বুঝতে পারছো কিনা সবাই। এরপর হচ্ছে তোমার ক্ষয়ীভবনে ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়? বলো, এটা তো মৃত্তিকা ভূগোল, বুঝতেই পারছো। ক্ষয়ীভবন কোথায় হয়? মৃত্তিকারই তো হয়, তাই না? ক্ষয়ীভবন, অগ্নিভবন, এগুলো আমাদের আলাদা চ্যাপ্টার আছে, ইন্টারমিডিয়েটে আলাদা চ্যাপ্টার আছে, তোমাদেরও থাকার কথা। হ্যাঁ, তোমাদেরও। তো এগুলো হচ্ছে মূলত মৃত্তিকা ভূগোলের অংশ, ঠিক আছে? ওকে, এগুলো হচ্ছে তোমার, সরি, এগুলো হচ্ছে তোমার ভূমিরূপ বিদ্যার অংশ, মৃত্তিকা ভূগোল না, সরি, এটা হচ্ছে ভূমিরূপ বিদ্যার অংশ। ক্ষয়ীভবন কি হবে, তারপর হচ্ছে তোমার অগ্নিভবন, এগুলো। এবার দেখো জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা, কোন ভূগোলবিদ প্রথম এটি ব্যবহার করেছেন? এটা কিন্তু এর আগেও একটা প্রশ্নের মধ্যে ছিল। জিওগ্রাফি শব্দটা যেহেতু তোমার শব্দটার অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা, এটা কোন ভূগোলবিদ প্রথম এটি ব্যবহার করেছেন সেটা একটু আমাদেরকে জানাও। এটা হবে হচ্ছে ইরাটোস্থেনিস। এটা হচ্ছে একদম প্রথম যে ডেফিনেশনটা আমরা করলাম ওইটাতেও কিন্তু ছিল। এটা সঠিক উত্তরটা হবে হচ্ছে ইরাটোস্থেনিস। ওকে ওকে, এবার আমাদের এমসিকিউ পার্টটা শেষ। আমরা হচ্ছে পুরো চ্যাপ্টারটা রিভিশন করলাম, এরপর কিছু এমসিকিউ সলভ করলাম, সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা বোর্ডের কিছু দেখলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা সিকিউ কোশ্চেন আমরা সলভ করার ট্রাই করব, যে এই সিকিউ কোশ্চেনটা আমরা দেখি যে এটা আসলে আমরা সলভ করতে পারি কিনা। আমরা আগে একটু উদ্দীপকটা পড়ি সবাই। সীমা 10ম শ্রেণীর ক্লাসে তার বন্ধুদের সঙ্গে ভূগোল বিষয়ে পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, তারপর হচ্ছে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জলবায়ু ইত্যাদি নিয়ে আলোচনা করে। দৃশ্যকল্প 2-এ বলা হচ্ছে যে ভূগোল এবং পরিবেশের বিষয়টি অধ্যয়নের মাধ্যমে জানা যায় যে পৃথিবীর কোন স্থানে প্রকৃতি এবং পরিবেশ কেমন, সেটা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি এবং গ্রিন হাউসের প্রতিক্রিয়া এবং এর প্রভাবটা সম্পর্কেও জানা যায়। এই আমরা এখানে উদ্দীপকে দেখতে পাচ্ছি 2টা দৃশ্যকল্প আছে। দৃশ্যকল্প 1-এ এমন একজনের কথা বলা হয়েছে যে কিনা ক্লাসে ভূগোলের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। কি কি নিয়ে দেখো? ভূমিরূপ নিয়ে, তাদের হচ্ছে গঠন প্রক্রিয়া নিয়ে, বায়ুমণ্ডল নিয়ে, বাড়িমণ্ডল নিয়ে আলোচনা করা হচ্ছে। এটা দৃশ্যকল্প 1-এ বলা আছে। দৃশ্যকল্প 2-এ বলা আছে যে ভূগোল এবং পরিবেশের বিষয়টি অধ্যয়নের মাধ্যমে আমরা কি কি জিনিস জানতে পারবো সেগুলো কয়েকটা পয়েন্ট এখানে বলা আছে। এতটুকু হচ্ছে আমাদের উদ্দীপক, ঠিক আছে? এবার হচ্ছে আমরা দেখি প্রথম প্রশ্নটা কি আছে। ভূগোল সম্পর্কে রিচার্ড হার্টসনের সংজ্ঞাটি লেখো। আমি তোমাদেরকে সংজ্ঞা পড়ানোর সময় বারবার বলেছি যে কার্ল রিটারের সংজ্ঞাটা অনেক ইম্পর্টেন্ট, রিচার্ড হার্টসনের সংজ্ঞাটা অনেক ইম্পর্টেন্ট, এগুলো বলে দিয়েছিলাম। দেখো ডিরেক্ট ক নাম্বার প্রশ্নে কিন্তু এটাই আসছে যে রিচার্ড হার্টসনের সংজ্ঞাটি লিখো। এটা আমরা জানি। দেখি, সেটা হচ্ছে প্রথমে
ভূগোল সম্পর্কে রিচার্ড হাডসন যে সংজ্ঞাটি দিয়েছে সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত এবং সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়টাই হচ্ছে ভূগোল। এই ডেফিনেশনটা আসলে আমরা আজকে ক্লাস শুরুর পর থেকে মনে হয় 2-3 বার এইটা আসলো, স্লাইডে একবার আসলো, এমসিকিউতে একবার আসলো, আবার সিকিউতেও এটা আসলো। এটা অনেক ইম্পর্টেন্ট, আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে এটা হচ্ছে তোমার তুলি আপু ছুটি কখন, এটাই শেষ, এটাই এই সিকিউটা শেষ করে আমাদের ক্লাস শেষ, সিকিউটাই আমাদের আসলে শেষ। ওকে, আর একটু কিছুক্ষণ থাকো তোমরা। এবার দেখো, তাহলে আমরা রিচার্ড হাডসনের ডেফিনেশনটা অলরেডি আমরা পড়ে ফেললাম, এটা অনেকবার বলা হয়েছে এতক্ষণে, আশা করি তোমাদের এটা মুখস্থ হয়ে যাওয়া উচিত, মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। ওকে, এবার আমরা সেকেন্ড কোশ্চেনটাই দেখি। দেখো, অনুধাবনমূলক প্রশ্নে দেয়া আছে সকল ভূগোলের সাথে পরিবেশের অঙ্গাঙ্গিভাবে জড়িত কেন, ব্যাখ্যা করো। সকল ভূগোলের সাথে পরিবেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত কেন সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বললো। ওকে, দেখো, পৃথিবীর ভূমিরূপ এবং এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জলবায়ু ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে নিখুঁতভাবে ধারণা দেয় হচ্ছে ভূগোল। পরিবেশের সাথে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যে সকল কাজ করে, যেমন সেটা হতে পারে কৃষিকাজ, সেটা হতে পারে পশুপালন, অথবা হতে পারে বনজ সম্পদ আহরণ করা, খনিজ সম্পদ সংগ্রহ করা, ব্যবসা বাণিজ্য হতে পারে, এই যে কাজগুলো পরিচালনা করে তার সুস্পষ্ট ধারণাও কিন্তু ভূগোল প্রদান করে থাকে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে বসবাস করছে, কিভাবে তোমার জীবনযাপন করছে, কোন এরপর আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে জীবনযাপন করছে, এবং এই সম্পর্কে বিশদভাবে বর্ণনা করা হচ্ছে ভূগোল। ওকে, এখানে বলা হচ্ছে যে সকল ভূগোলের সঙ্গে পরিবেশের অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা ব্যাখ্যা করো। তো এটার বিশ্লেষণে কিন্তু আমরা এভাবে করে একটা ব্যাখ্যা লিখতে পারি। ওকে, কোশ্চেনটা একটু স্ক্রিনশট, কোশ্চেনের স্ক্রিনশট নিতে চাচ্ছ নিতে পারো, এটা হচ্ছে কোয়েশ্চেন ছিল, যারা হচ্ছে কোশ্চেনের স্ক্রিনশটটা নিতে চাচ্ছ, এটা আমাদের সিকিউ কোশ্চেনের ইয়ে ছিল, এটা তোমরা নিতে পারো। আপু এটা রেসেস নিব, হ্যাঁ নিয়ে নাও, একটু জলদি করো। ওকে, আমরা হচ্ছে অ্যান্সারটা দেখব, তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা এটা হচ্ছে এটার অ্যান্সারটা দেখব। 2 নাম্বার কোশ্চেনটা ছিল হচ্ছে ভূগোল পরিবেশের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত কেন সেটা ব্যাখ্যা করতে বললো, সেটা আমরা একটু দেখলাম যে কিভাবে আমরা পরিবেশের সাথে এটাকে রিলেট করতে পারি, সেটা নিয়ে আমরা এখানে একটু দেখলাম। তারপরে দেখো বলা হচ্ছে অন্যদিকে পৃথিবী, চন্দ্র, সূর্য, তারপর হচ্ছে বায়ুমণ্ডল, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, প্রাণী জগৎ, এই সমস্ত প্রাণী জগৎ থেকে শুরু করে এই সমস্ত কিছু সম্মিলিত অবয়বই হচ্ছে পরিবেশ। এই প্রকৃতি এবং পরিবেশ সম্পর্কিত যাবতীয় তথ্য বর্ণনা করে থাকে হচ্ছে ভূগোল। সুতরাং বলা যায় ভূগোলের সাথে পরিবেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন কি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা পরিবেশটাকে ভূগোলের সাথে রিলেট করলাম? ওকে, এরপর দেখো আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই। গ নাম্বার প্রশ্নটা ছিল যে দৃশ্যকল্প একে বর্ণিত বিষয়টি ভূগোলের কোন শাখার নির্দেশ করে, এটা আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই। তোমরা একটু আমাকে বলো তো, যে এই যে দৃশ্যকল্প 1 ছিল, যেটা সীমা এখানে ক্লাসের মধ্যে বলা হচ্ছে ভূগোলের কয়েকটা বিষয় নিয়ে সে আলোচনা করে, সেটা হচ্ছে ভূমিরূপ নিয়ে, তারপরে হচ্ছে ভূমিরূপের গঠন প্রক্রিয়াটা কেমন হবে সেটা নিয়ে, বায়ুমণ্ডল নিয়ে, বাড়িমণ্ডল নিয়ে, তারপর হচ্ছে জলবায়ু নিয়ে আলোচনা করা হয়। এগুলো আসলে ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয় সেটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, নাদিয়া জিম বলেছো তুমি কোথায় ক্লাস করো, আমি দেখা করতে চাই। ওকে, দেখা হবে ইনশাল্লাহ। ক্লাস তো আসলে এক এক সময় এক এক টাইমে থাকে, সো তুমি তোমার তোমার আচ্ছা এখানে বলার দরকার নেই, দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে। ওকে, তারপরে দেখো দৃশ্যকল্প 2 হচ্ছে, আচ্ছা ক্লাসটা আসলে আমাদের হেড অফিসে হয়, তো ওখানে আমরা ক্লাস নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ কোনো এক সময়। ওকে, তারপর দেখো, তো তার মানে দৃশ্যকল্প 1 যে বিষয়গুলো বলা হচ্ছে এগুলোর আলোচ্য বিষয় কোনটা, ভূগোলে কোন শাখায় এটাকে আলোচনা করা হয় সেই প্রশ্নটা আমরা একটু দেখি। দৃশ্যকল্প 1 বিষয়াবলী যেমন হচ্ছে পৃথিবীর ভূমিরূপের গঠন, এর গঠন প্রক্রিয়াটা কি, ভূমিরূপ কেমন, তারপর হচ্ছে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জলবায়ু, এগুলো নিয়ে মূলত প্রাকৃতিক ভূগোল শাখায় আলোচনা করা হয়। তুমি দেখো এটা প্রত্যেকটা কিন্তু, হ্যাঁ সবাই অ্যান্সার করেছো, প্রাকৃতিক ভূগোল, ভেরি গুড, এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল শাখায় হচ্ছে আলোচনা করা হয়। সাধারণভাবে ভূমিরূপ এবং এর গঠন প্রক্রিয়া নিয়ে প্রাকৃতিক ভূগোলের শাখা ভূমিরূপ বিদ্যা আলোচনা করে থাকে। এছাড়া ভূমিরূপ বিদ্যায় ভূত্বকের ইতিহাস কেমন হবে, এটার গঠনটা আসলে কেমন হবে, তারপর হচ্ছে তোমার গঠনকারী শক্তি সমূহ কি কি, যেমন তারপর হচ্ছে তোমার নদী নালা, বায়ু প্রবাহ কার্যাবলী, প্লেটের সঞ্চালনটা কিভাবে হয়, এই যে ভূমিকম্প যে হয় এগুলো কিন্তু আসলে প্লেট সঞ্চালনের কারণে হয়, সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়ে থাকে। তারপরে হচ্ছে তোমার ভূমিকম্প নিয়ে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত নিয়ে, সুনামি নিয়ে প্রভৃতি কারণ এবং ফলাফল নিয়ে এখানে আলোচনা করা হয়।
তারপরে হচ্ছে যে আলোচনা করা হয় এখান থেকে। আবার বায়ুমণ্ডলের গঠন এবং এর বিভিন্ন উপাদান, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সমূহের তোমার প্রকৃতি কেমন হবে, পানি রাশির উৎসটা আসলে কি, পানি রাশির বন্টনটা কিভাবে হবে, পানি চক্র কিভাবে কাজ করে, এই যে তোমার ভূপৃষ্ঠের পানি হচ্ছে সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরে আস্তে আস্তে উঠে যায়, সেটা আস্তে আস্তে শীতলীভূত হয়ে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে পরবর্তীতে আবার বৃষ্টি আকারে পানি ভূপৃষ্ঠে ফিরে আসে। এই যে পানির ফিরে আসাটা, এটা কিন্তু পানি চক্র। তোমরা কি এটা জানো? পানি চক্র যদিও আজকের ক্লাসের টপিক না, বাট বলার ইয়াতে ফ্লোতে চলে আসলো বলে দিলাম পানি চক্র জিনিসটা আসলে কি। এই পানি চক্র বলো, পানির বন্টন বলো, এই সমস্ত কিছু নিয়েও কিন্তু এখানে আলোচনা করা হয় প্রাকৃতিক ভূগোলে। আবার জলবায়ুবিদ্যায় আবহাওয়া, জলবায়ুর উপাদান এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জলবায়ু ভিন্নতা নিয়েও আলোচনা করা হয়। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি, যেহেতু আমরা এত এই পুরাটা ব্যাখ্যা থেকে আমরা বলতে পারি পরিশেষে যে উদ্দীপকের দৃশ্যকল্প একে বর্ণিত বিষয়গুলো, অর্থাৎ ওখানে কি ছিল, ভূমিরূপের গঠন কেমন হবে, এটা হচ্ছে ভূমিরূপের যে গঠনের যে গঠন, পাশাপাশি কি ছিল ভূমিরূপের তোমার হচ্ছে গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জলবায়ু, এগুলো নিয়ে আলোচনা করা হয় মূলত প্রাকৃতিক ভূগোলে। ওকে ওকে, এবার হচ্ছে এবার আমরা ঘ নাম্বার প্রশ্নে, লাস্ট প্রশ্নে আমরা চলে যাচ্ছি, উচ্চতর দক্ষতায় আমরা চলে যাচ্ছি। ওকে, আমরা এবার ঘতে চলে যাই। ওকে, দেখো দৃশ্যকল্প 2 বর্ণিত বিষয় ছাড়াও ভূগোল এবং পরিবেশ পাঠের আরো গুরুত্বপূর্ণ কি কি বিষয়, আরো গুরুত্ব ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। দেখো 2 নাম্বার দৃশ্যকল্পে আমাদেরকে ভূগোল পাঠের মাধ্যমে বা এটা অধ্যয়নের মাধ্যমে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারি সেটা সম্পর্কে বলা ছিল, এবং এর বাইরে কি কি বিষয় ভূগোল অধ্যয়নের মাধ্যমে আমরা জানতে পারি সেটা আমাদেরকে লিখতে বলা হয়েছে। এই প্রশ্নটা আসলে, এই টাইপের প্রশ্ন যখন আসবে তোমরা ট্রাই করবে পয়েন্ট করে দেওয়ার জন্য। ওকে, পয়েন্ট করে দেওয়ার জন্য ট্রাই করবে, যেটা হচ্ছে কি তুমি প্যারাগ্রাফ আকারে লিখলে যেরকমটা সুন্দর লাগবে, তার থেকে তুমি যদি একটু পয়েন্ট করে করে লিখতে পারো যে ভূগোল পড়ার মাধ্যমে আমি এই সম্পর্কে জানতে পারি, এভাবে করে প্রত্যেকটা যদি একটা পয়েন্ট আকারে লিখো, মার্কস কিন্তু অনেক ভালো চলে আসবে। ওকে, হ্যাঁ, টু দা পয়েন্টে অ্যান্সার লেখাটা ভালো, কিন্তু খুব বেশি কিন্তু আবার ছোট করা যাবে না। আসলে কি হিউম্যানিটিসের ক্ষেত্রে কিন্তু সিকিউ বলো, মানে এই প্রত্যেকটা সাবজেক্টে প্রচুর লিখতে হয়, যেটা হচ্ছে একদম একদম ম্যান্ডেটরি বলা যায়। কারণ এখানে তুমি টু দা পয়েন্টে লেখা ভালো, বা টু দা পয়েন্টে লেখার পরেও কিন্তু তোমাদেরকে আসলে একটু বিশ্লেষণ ব্যাখ্যার দরকার আছে। বেশি ছোট হয়ে গেলে মার্কস ডেফিনেটলি খুব একটা ভালো আসবে না। তো টু দা পয়েন্টে তুমি লিখবা, বাট একটু ব্যাখ্যা বিশ্লেষণও আশেপাশে রাখতে হবে। ওকে, এবার আমরা ঘ নাম্বারটা দেখি। দেখো দৃশ্যকল্প 2 ভূগোল এবং পরিবেশ পাঠের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। ভূগোল এবং পরিবেশ পাঠের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের প্রকৃতি এবং পরিবেশের কি অবস্থা সেটা আমরা জানতে পারি, পৃথিবীর উষ্ণতা কেমন হবে, গ্রিন হাউসের ইফেক্ট গুলো কি হবে, তারপর হচ্ছে তোমার প্রকৃতি সম্পর্কে সম্যক ধারণাও আমরা লাভ করতে পারি। এছাড়া উক্ত বিষয়টি পাঠের মাধ্যমে আমরা আরো যা যা জানতে পারি সেগুলো হচ্ছে পয়েন্ট আকারে। দেখো আমরা কিভাবে অ্যান্সারটা করতে পারি সেটা সেটা হচ্ছে আমরা একটু দেখি। ওকে, এবার দেখো পয়েন্ট আকারে তোমরা কিভাবে লিখবা, তোমরা হচ্ছে 1 2 3 4 দিয়েও লিখতে পারো, এভাবে হচ্ছে বুলেট পয়েন্ট দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। প্রথমে বলা হচ্ছে এই ভূগোল পাঠের মাধ্যমে আমরা কোন স্থানের প্রকৃতি এবং পরিবেশ সম্পর্কে জানতে পারবো। ভূগোলে মেন আলোচ্য বিষয় কিন্তু পরিবেশ এবং পরিবেশের সাথে মানুষ কিভাবে রিলেটেড সেটা। তো এটা পাঠের মাধ্যমে সর্বপ্রথম আমরা পরিবেশ সম্পর্কে একটা সম্যক ধারণা পাবো, সেটা বলা হচ্ছে। 2 নাম্বারটা কি আসলে, 2 নাম্বারটা দেখো ভূগোল এবং পরিবেশ পাঠের মাধ্যমে পাহাড়, পর্বত, নদী, সাগর, মহাসাগর, মালভূমি, সমভূমি, মরুভূমি থেকে শুরু করে ইত্যাদি অবস্থান, গঠনের কারণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। অবশ্যই তোমরা এতটুকু তো বুঝো যে তোমার সমভূমির সাথে মালভূমির বৈশিষ্ট্যগুলো যে একরকম মিলবে না, পাহাড়ি অঞ্চলের সাথে সমভূমির বৈশিষ্ট্যগুলো মিলবে না। ভূগোল পাঠের মাধ্যমে আমরা এইগুলো মানে গঠনের রিজনটা কি ছিল, এটা পেছনের কারণটা কি, সেটা যেমন জানতে পারি, একই সাথে তোমার এগুলো বৈশিষ্ট্য এবং প্রত্যেকটা অঞ্চলের বৈশিষ্ট্য কিন্তু আমরা জানতে পারি। 3 নাম্বার পয়েন্টটা দেখো কি, পৃথিবীর তোমার হচ্ছে অন্নলগ্ন থেকে শুরু করে কিভাবে জীবজগতের উদ্ভব হয়েছে তার ধারণাও কিন্তু এর মাধ্যমে পাওয়া যায়। এরপর 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে তোমার পৃথিবীর বিভিন্ন পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী এবং এদের আচার আচরণ, এদের খাদ্যাভ্যাস আসলে কেমন হবে, তারপর হচ্ছে তোমার জীবনধারার বৈশিষ্ট্যগুলো কেমন হবে, এগুলো কিন্তু আমরা ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি। ওকে, তারপরে দেখো 5 নাম্বারটা হচ্ছে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবেশ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি। পরিবহন ভূগোলটা আমরা পড়লাম, তো এটার মাধ্যমে কিন্তু আমরা এটা জানতে পারি ভূগোল পাঠের মাধ্যমে। তারপর এটা কি আছে দেখো, প্রাকৃতিক দুর্যোগগুলো
কিভাবে সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়, এদের নিয়ন্ত্রণ করার পদ্ধতিটা কি, বা প্রাকৃতিক দুর্যোগ হলে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিভাবে জানা যায়, ক্ষয়ক্ষতিগুলোকে আমরা কিভাবে কমিয়ে আনতে পারি, সেগুলো কিন্তু ভূগোল পাঠের একটা আলোচ্য বিষয়। ওকে, এরপরে দেখো কি আছে, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিন হাউসের প্রতিক্রিয়া। এই যে আমি তোমাদেরকে বললাম যে মানুষের বিভিন্ন কার্যকলাপের মানে বিরূপ প্রভাব কিন্তু পরিবেশের উপর পড়ে। তো এই যে মানুষ গাছপালা কেটে ফেলছে বা হচ্ছে বিভিন্ন মানুষের যে কার্যকলাপ, এগুলোর উপর বিরূপ মানে পরিবেশের উপর যে বিরূপ একটা প্রভাব পড়ছে, তার মধ্যে অন্যতম একটা কিন্তু এই যে গ্রিন হাউস ইফেক্টের মাধ্যমে আমরা দেখতে পাই, তাই না? উষ্ণতা যে বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির পেছনে কিন্তু মানুষেরও একটা আছে, মানুষের কার্যকলাপও কিন্তু এর পিছনে দায়ী। ওকে, এটা বলা হচ্ছে, পরিবেশ পাঠের মাধ্যমে এটা জানতে পারি। এছাড়া প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে মানুষ অর্থনৈতিক জীবন গড়ে তুলতে পারে বা গড়ে উঠছে, এগুলো সম্পর্কেও কিন্তু আমরা ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি। ওকে, তো সিকিউ কোশ্চেন হচ্ছে তোমরা এইভাবে করে যদি লিখো, সমুদ্র ভূগোল সম্পর্কে একটু বললো, এটার ব্যবস্থাপনা, সমুদ্র সম্পদ বা লবণাক্ততার পরিমাণ কি, এগুলো নিয়েও কিন্তু করা হলো। আচ্ছা, 2 পৃষ্ঠা লিখলে কি হবে গ নাম্বারের উত্তর? আমি বলে দিব আপু, সিকিউ নিয়ে বলে দিব। হ্যাঁ, গ নাম্বার হচ্ছে মোটামুটি 1-1.5 পেজ লিখলে হয়, ঘ নাম্বারটা 2 পেজ লিখতে হয়, 2 থেকে 2.5 পেজ। ইয়াটা উচ্চতর দক্ষতাটা 2 থেকে 2.5 পেজ লিখতে হয়। এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে ভূগোল পাঠের আলোচ্য বিষয়। সুতরাং বলা যায়, উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে ভূগোল এবং পরিবেশ পাঠের গুরুত্ব অপরিসীম। এটা ভূগোল এবং পরিবেশ পড়ার মাধ্যমে যেহেতু আমরা এতগুলো বিষয় সম্পর্কে জানতে পাচ্ছি, পয়েন্ট আকারে আমরা 10 থেকে 15টা পয়েন্ট দিয়ে দিলাম, তারপর লাস্টে আমরা সুন্দর করে একটা কনক্লুশন বা এন্ডিং দিয়ে দিব যে সুতরাং বলা যায় যে ভূগোল পাঠের গুরুত্ব অপরিসীম। অথবা যদি কোনো অনেক সময় উক্তি তুলে দেয়, তখন বলবো উক্তিটি যথার্থ, এভাবে করে আমরা লিখে দিতে পারি। তো এই ছিল মোটামুটি ক্লাস, আমাদের ক্লাস মোটামুটি শেষ। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, সেটা আমাকে বলতে পারো, ইনশাআল্লাহ আমি ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করব। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে সিকিউ লেখার স্টাইলটা আসলে কি। সিকিউ লেখার স্টাইলটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তোমরা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা যদি এভাবে করে সিকিউটা লিখতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো মার্কস পাবে। তোমরা আশা করতে পারো 9, 9.5, 10 পাওয়া যায় এভাবে করে সিকিউ যদি লিখো। তারিন লিখেছো, আমার কোনো প্রশ্নের উত্তর দেন না কেন? আপু, আমি তোমার প্রশ্ন দেখিনি, হয়তো কোনো প্রশ্ন থাকলে আমাকে এখন লিখো, আমি দেওয়ার ট্রাই করে দিব। ওকে, আমি অ্যান্সার দিব, তুমি এখন লিখো আপু কোনো কোশ্চেন থাকলে। সিকিউ লেখার স্টাইলটা আমি বলছি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, তারপর আমরা ক্লাসটা শেষ করে দিব। ওকে, সিকিউতে যেটা হয়, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। তোমরা প্রথমেই যেটা ট্রাই করবে, ব্লু পেন ইউজ করবে পরীক্ষার খাতায়, ব্লু পেন ইউজ করবে। প্রথমে লিখলা যে অ্যান্সার টু দ্য কোশ্চেন, মানে বাংলায় তো লিখবা এত নাম্বার প্রশ্নের উত্তর, ক নাম্বার লিখে জ্ঞানমূলকের যে প্রশ্নটা সেটা হচ্ছে 1 লাইনে লেখা ট্রাই করবা। ডিরেক্ট হচ্ছে তোমাদেরকে চাওয়া হবে কোনো একটা ডেফিনেশন অথবা কোনো একটা, মানে শুধু এক কথায় উত্তর দেওয়া যায় এরকম একটা তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে, সেটা তুমি সুন্দর করে লিখবা ক নাম্বারে। 2 নাম্বার যে অনুধাবনমূলক প্রশ্নটা, এটা হচ্ছে আমাদেরকে 2টা পার্টে লিখতে হয়। মানে 2 নাম্বার অনুধাবনমূলক বা ক্ষয়ের যে প্রশ্নটা, সেটাকে আমরা 2টা পার্টে লিখবো। কিভাবে? প্রথমে হচ্ছে আমরা ওখানে হচ্ছে, যেমন এখানে ছিল কিভাবে পরিবেশের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ভূগোলের বিষয়গুলো, এরকম ছিল। প্রথম লাইনে কেন জড়িত সেটা লিখে তারপরে প্যারাতে আমরা একটু ব্যাখ্যা লিখব। এটা হচ্ছে হাফ পেজের মতো লিখতে হয়। অনুধাবন বা খ নাম্বারের যে প্রশ্নটা, সেটা হচ্ছে হাফ পেজের মতো লিখতে হয়। ওকে, হাফ পেজ বা একটু বেশি তুমি চাইলে লিখতে পারো, কিন্তু অবশ্যই 2টা পার্ট করবা। ওকে, 3 নাম্বার যে প্রশ্নটা যেটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন, সৃজনশীলের ক্ষেত্রে গ নাম্বারের যে প্রশ্নটা, সেটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। সেই প্রয়োগমূলক প্রশ্নের অ্যান্সারটা কিভাবে করতে হয়, এটা মূলত আমরা 3টা ভাগে ভাগ করি। ওকে, কিভাবে? প্রথমে হচ্ছে যেটা চাওয়া হয়েছে প্রথম লাইনে আমি ঠিক সেটা বলে দিব। এমন অনেক স্টুডেন্টরাই ভুল করে যে প্রথমে গিয়ে উদ্দীপক লেখা শুরু করে দেয়। একটা জিনিস চাওয়া হলো, তুমি লিখলা যে নিচে এটি বর্ণনা করা হলো। তো টিচারের আসলে এত সময় থাকে না যে তুমি নিচে কোথায় সেটা বর্ণনা করেছো, অনেকটুকু লেখার পরে হয়তোবা লাস্টে কোনো একটা কর্নারে গিয়ে তুমি অ্যান্সারটা লিখেছো, সঠিক উত্তরটা, তো সেটা খুঁজে বের করাও কিন্তু টিচারের পক্ষে একটু কঠিন হয়ে যায়। তোমার যেটা দায়িত্ব, গ নাম্বারে প্রথম লাইনে তুমি যেটা চাওয়া হয়েছে সেটা প্রথম লাইনে লিখে দিবা যে তুমি এটার সাথে একমত পোষণ করো নাকি করো না, এটা কেন তোমার ওই যেটা চাওয়া হচ্ছে সেটা 1 লাইনে প্রথমে লিখবা। তারপরে হচ্ছে তুমি ওই উদ্দীপক সম্পর্কে একটুখানি লিখবা, উদ্দীপক এবং তোমার সাথে যে রিলেটেড বিষয়টা, যেটা সম্পর্কে তোমাকে আলোচনা মানে তোমাকে যেটা সম্পর্কে আস করা হচ্ছে, সেটা হচ্ছে তুমি একটু ব্যাখ্যা করলা। লাস্টে গিয়ে কনক্লুশন টাইপের একটা প্যারা দিতে হবে যে সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে এটা। এভাবে করে 3টা পার্টে আমরা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্নটা লিখবো। ওকে, তারপরে হচ্ছে লাস্টের যে প্রশ্নটা, যেটা হচ্ছে উচ্চতর দক্ষতা, উচ্চতর চিন্তন দক্ষতার প্রশ্নটা, এটা হচ্ছে আমি বলবো তোমরা 2 থেকে 2.5 পেজ লেখা ট্রাই করবা।
ওকে। আর সাথে সাথে জিওগ্রাফির ক্ষেত্রে যেটা হয়, অবশ্যই চিত্র দেওয়ার ট্রাই করবা। চিত্র বা ডায়াগ্রাম অ্যাড করলে খুবই ভালো। যেমন তোমার জোয়ার ভাটার ক্ষেত্রে চিত্র দেওয়াটা ম্যান্ডেটরি, এটা চিত্রটা দিতেই হয়। পৃথিবীর গঠনটা সম্পর্কে আমরা যখন দিব, সেখানে হচ্ছে ওই অশ্বমণ্ডল গুরুমণ্ডলের চিত্রটা খুব ইম্পর্টেন্ট। শিয়াল স্তর সীমাস্তরের চিত্রটা ইম্পর্টেন্ট। যেখানে যেখানে চিত্র দেওয়া সম্ভব সেখানে সেখানে চিত্র দিয়ে দিবা। তোমার মার্কস অটোমেটিক্যালি বেড়ে যাবে অন্য স্টুডেন্টদের থেকে, যদি তুমি চিত্রটা ইনক্লুড করতে পারো গতে বা ঘতে। তার মানে গয়ের উত্তরটা আমরা লিখবো হচ্ছে 1.5 পেজ থেকে, যদি কেউ আর একটু বেশি লিখতে পারো 2 পেজ লিখতে পারো, ভেরি গুড। ঘয়ের উত্তরটা 2 থেকে 2.5 পেজ লিখবো। ওকে, তো এইভাবে করে যদি আমরা সিকিউটা লিখতে পারি, এন্ড ব্লু পেন ইউজ করবা, প্যারা প্যারা করে লিখবা, তাহলে হচ্ছে তুমি আশা করতে পারো যে তুমি 9, 9.5, কোনো কোনো ক্ষেত্রে টিচার ভালো হলে 10ও দিয়ে দেয়। তোমার যদি অ্যান্সার এসে খুশি হয়ে থাকে তাহলে 10ও দিয়ে দেয়, এমন অনেক আছে। তো এইভাবে করেই হচ্ছে আমরা চাইলে হচ্ছে এটা করতে পারি, সিকিউ প্রশ্নগুলো লিখতে পারি। আর সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রেও সেম, খুব ব্যাখ্যা করার সেখানে দরকার নেই, টু দা পয়েন্টে লিখবা, বাট একটু সাজিয়ে গুছিয়ে লেখা ট্রাই করবা। চিত্র দেওয়ার অপশন থাকলে চিত্র দিয়ে দিবা। ওকে, তো এটাই মোটামুটি ছিল আমাদের। তো আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল। তোমাদের ক্লাসটা কেমন লেগেছে আশা করি আমি আমার 100% দেওয়ার ট্রাই করেছি। আশা করি তোমরা রিভিশন ইনশাআল্লাহ তোমাদের হয়ে গেছে, আমি আশা করতে পারি। পরবর্তী যে ক্লাসগুলো থাকবে আমি আশা করব তোমরা সবাই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবা। ইনশাআল্লাহ অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আমরা হয়তোবা তোমাদের সাথে দেখা হবে। তো এখানে আমরা শেষ করে দিচ্ছি ক্লাস আজকের জন্য। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।